এই যে মিস্টার আদ্রিয়ান, জি। ওখানে আমার জুতাগুলো রাখা আছে, গিয়ে নিয়ে আসো আর ভালো করে মুছে আনবে। জুতো মুছে দিতে হবে? এক মুহূর্তের জন্য আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। হ্যালো মিস্টার, সমস্যা কি? আমি কি বলেছি শুনতে পাওনি? আমার জুতোগুলো নিয়ে গিয়ে ভালো করে মুছে নিয়ে আসো। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে নিলাম। মনে হলো আমি যেন নিজের আত্মসম্মানকে গেলে ফেললাম। বিষ খেয়ে যেমন মানুষ কখনো বেঁচে থাকার জন্য সে বিষ হজম করে ফেলে, আমিও তেমনি নীরবে নিজের অপমান গেলে ফেললাম। পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে আছি, চারপাশে রাতের অন্ধকার। দূরে নদীর কালো জলের বুক চিরে আলো ছড়িয়ে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো, কিন্তু সে আলো যেন আজ আমার চোখে পৌঁছাচ্ছে না। আমার বুকের ভেতর তীব্র যন্ত্রণা, চোখে অপমানের দহন, আর নিজের আত্মসম্মান হারিয়ে যাওয়ার অসহ্য কষ্ট, সব কিছু মিলে আমার বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠছিল। কিছুক্ষণ আগে আমি ছিলাম একজন স্বামী, একজন মানুষ, কিন্তু আজ আজ আমাকে সবার সমান অপমানিত করা হয়েছে। চোরের অপবাদ দেওয়া হয়েছে, জুতোর মালা পরিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। হঠাৎ করে পুরো বাড়ির আনন্দমুখর পরিবেশকে চূর্ণ করে দিয়ে মেঘের অফিসের ম্যানেজার আহমেদ শাহজাদ চিৎকার করে উঠলেন, মেঘ, তোমার জন্য আনা সেই হীরার হান্ডিটা আমি খুঁজে পাচ্ছি না। মুহূর্তের মধ্যেই যেন শিকদার বাড়ির সমস্ত হাসি আনন্দ থমকে গেল। মেঘের জন্মদিন উপলক্ষে পুরো বাড়ি তখন অতিথিতে পরিপূর্ণ। কিছুক্ষণ আগেও সেখানে হাসি, গল্প আর আনন্দে মুখরিত ছিল চারপাশ। আহমেদ শাহজাদের চিৎকারে মুহূর্তের মধ্যে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। এক একজন মেহমান অবাক চোখে তাকিয়ে রইল আহমেদ শাহজাদের দিকে, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম সেই দৃশ্যর দিকে। কিছুক্ষণ আগেও আমি মেঘ আর মেঘের অফিসের ম্যানেজার আহমেদ শাহজাদের সমস্ত কর্মকাণ্ড নীরবে দেখছিলাম। বিশেষ করে মেঘ আর আহমেদ শাহজাদ যখন একে অপরকে জড়িয়ে ধরে নাচছিল, তখন প্রতিটি মুহূর্ত আমার বুকের ভেতরটায় যেন কেউ ধারালো ছুরি দিয়ে কেটে কেটে ক্ষতবিক্ষত করছিল। কারণ তারা তখন নাচ কম করছিল, একে অপরকে জড়িয়ে বেশি ধরছিল। মেঘের হাসি, আহমেদ শাহজাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা, তাদের একে অপরে জড়িয়ে ধরে নাচা, সবকিছু আমার বুকের ভেতরটা যেন টেনে ছিঁড়ে ফেলছিল। কিন্তু নিজের কষ্টকে আমি প্রকাশ করিনি, নীরবে দাঁড়িয়েছিলাম। কারণ এই বাড়িতে আমার অনুভূতির কোনো মূল্য ছিল না। আমি ছিলাম শিকদার বাড়ির ঘর জামাই, আর ঘর জামাইয়ের কষ্ট, অপমান কিংবা আত্মসম্মান এসব নিয়ে কারো মাথা ব্যথা থাকার তো কথা নয়। কিন্তু হঠাৎই আহমেদ শাহজাদের মুখ থেকে হীরার আংটিটি খুঁজে না পাওয়ার কথা শুনে পুরো পরিবেশ মুহূর্তের মধ্যেই থমথমা হয়ে গেল। মেঘ দ্রুত এগিয়ে এসে বলল, শাহজাদ সাহেব, আংটিটা শেষবার কোথায় রেখেছিলেন মনে আছে? আহমেদ শাহজাদ নিজের পকেট হাতড়াতে হাতড়াতে বলল, আমি পকেটেই রেখেছিলাম, ভাবছিলাম কেক কাটার সময় নিজের হাতে তোমার আঙ্গুলে পরিয়ে দেব, কিন্তু এখন দেখি পকেটে নেই। মেঘের ছোট বোন মিহিউ সঙ্গে সঙ্গে বলে উঠল, আপু, আমার মনে হচ্ছে কেউ পকেট থেকে আংটিটা নিয়ে গেছে, মানে চুরি করেছে। কথাটা বলতে চারপাশে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। আহমেদ শাহজাদ অবাক হওয়ার ভান করে বলল, চুরি? তাও এমন একটা অনুষ্ঠানে, এত মানুষের সামনে? কে এমন কাজ করতে পারে? তার কথার সঙ্গে সঙ্গে যেন সবার চোখে সন্দেহের ছায়া নেমে এলো। ঠিক তখনই মেঘের ছোট ভাই পাভেল হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে উঠল, আপু, আমার সন্দেহ তোর ওই ঘর জামাই হাজব্যান্ডের উপর। কথাটা শুনেই আমি যেন বজ্রাঘাতে পা ধরে গেলাম। আমার চোখ বিস্ফোরিত হয়ে উঠল, শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। কি বললি? আমি কিছু বলার আগে মেঘ, পাভেল আর মিহি একসঙ্গে আমার দিকে এগিয়ে এলো। মেঘ কঠিন গলায় বলল, ওকে, চেক করো। মুহূর্তে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি পেছনে সরে যেতে যেতে বললাম, মেঘ, এটা কি হচ্ছে? তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। দিনের পর দিন তুমি আমার সঙ্গে এমন আচরণ করছো, এমনভাবে অপমান করছো, যা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। হঠাৎই পুরো বাড়ির সামনে আমার গালে সজোরে থাপ্পড় পড়ল, তারপর আরও একটা। চারপাশে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। মেঘ দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না তুই। আমি গালে হাত দিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলাম মেঘের দিকে। মেঘ তবুও থামলো না। তুই এর আগেও আমার ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিস, আর আজকে আবার এই কাণ্ড। ভাবছিস সবাইকে বোকা বানাতে পারবি? আমার চোখে তখন অপমান, কষ্ট আর অবিশ্বাস একসঙ্গে জমে উঠেছে। মেঘ, আমি। চুপ বলেছি। পাভেল তখন আমার কোটের পকেট তল্লাশি করতে শুরু করেছে, এক পকেট, দুই পকেট। তারপর হঠাৎই পাভেলের হাত থেমে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। ধীরে ধীরে সে আমার কোটের ভেতরের পকেট থেকে কিছু একটা বের করে আনলো। পরের মুহূর্তেই সবার চোখের সামনে জ্বলছে উঠল একটা হীরার আংটি। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। আমি সেই আংটির দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে আমার মুখের রং বদলে গেল, চোখ বড় বড় হয়ে গেল,
কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়তে শুরু করলো। আমার নিঃশ্বাসও ভারী হয়ে উঠল। না না, এটা হতে পারে না। পাভেল আংটিটি হাতে তুলে নিয়ে চিৎকার করে বলল। এই তো আংটি পাওয়া গেছে। মুহূর্তের মধ্যে সমস্ত সন্দেহের তীর আমার দিকে ঘুরে গেল। আমি দুহাত জোর করে চিৎকার করে উঠলাম, বিশ্বাস করো, আমাকে ভাসানো হচ্ছে। আমি এই কাজ করিনি, আমি নির্দোষ। কিন্তু আমার কণ্ঠ যেন কারো কানে পৌঁছালো না। আমি মরিয়া হয়ে চারপাশের দিকে তাকিয়ে বললাম, আমি এতক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি, কারো কাছে যাইনি। আমি কিভাবে আংটি চুরি করব? কিন্তু তখন শিকদার বাড়ি মেহমানের চোখে আমি আর নির্দোষ মানুষ ছিলাম না, তাদের চোখে ছিলাম আমি একজন চোর। চারপাশ থেকে ধিক্কার বেশি আসছিল। সি সি সি, এমনিতে ঘর জামাই হয়ে থাকে, লজ্জাশরম বলতে কিছু নেই, তার উপর আবার চুরি, তাও এত মানুষের সামনে, একটা অনুষ্ঠানে, মানুষের বাড়িতে খেয়ে পরে আবার চুরি করে। এক একজন এক একভাবে আমাকে অপমান করতে লাগলো। আমি দাঁড়িয়ে রইলাম, চোখের সামনে যেন সব কিছু ঝাপসা হয়ে আসছিল। কিছুক্ষণ আগে আমি এবারেরই একজন ছিলাম, আর এখন সবার চোখে একজন চোর। ঠিক তখনই মেঘের মা মিন্নি বেগম তীব্র ঘৃণায় আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমি আমার মেয়েকে আগেই বলেছিলাম এই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করিস না, কিন্তু আমার মেয়ে আমার কোনো কথা শুনলো না। তিনি আঙ্গুল তুলে আমার দিকে দেখিয়ে বললেন, ছোট লোকের বাচ্চাকে বিয়ে করলো, তার উপর আবার বাড়িতে এনে ঘর জামাই করলো। নিজের ইনকামের টাকা দিয়ে এই ছোট লোককে খাওয়াচ্ছে, আর এখন সেই লোকই আমাদের বাড়িতে চুরি করেছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার বুকের ভেতরে যেন ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ঠিক তখনই আহমেদ শাহজাদ তার ছেলের হাসি দিয়ে বলে উঠল, মেঘ, তোমার হাজবেন্ড একজন চোর। ছি 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 ছি, সত্যি বলতে এটা ভাবতেও আমার লজ্জা লাগছে। আমি সঙ্গে সঙ্গে মাথা তুলে আহমেদ শাহজাদের দিকে তাকালাম। আমার চোখে তখন অদ্ভুত এক দৃষ্টি, যেন আমি কিছু বলতে চাই, যেন ভেতরের কোনো সত্যি আটকে আছে। কিন্তু অপমান, অপবাদ আর চারপাশে চিৎকারের কণ্ঠে যেন আমি সব হারিয়ে ফেললাম। ঠিক তখনই মেঘের বাবা আমজাদ শিকদার গর্জে উঠলেন। আর না, অনেক সহ্য করেছি। তার কণ্ঠে এমন কঠোরতা ছিল যে পুরো বাড়ি আবারও নিস্তব্ধ হয়ে গেল। আমজাদ শিকদার আমার দিকে তাকিয়ে বললেন, এর আগেও এই ছেলে আমার মেয়ের ব্যাগ থেকে টাকা চুরি করেছে, হাতে নাতে ধরা পড়েছে, তখনও আমরা তাকে ছেড়ে দিয়েছিলাম, আমজাদ শিকদারের চোখ রাগে লাল হয়ে উঠল। কিন্তু আজ আর তাকে ছাড়া হবে না। আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখে তখন জল, কিন্তু সেই জলের আড়ালে যেন অন্য কিছু লুকিয়েছিল। একটা প্রশ্ন, একটা অসহায় চিৎকার, আর হয়তো এমন কোনো সত্যি, যে সত্যি প্রকাশ পেলে শিকদার বাড়ির এই আনন্দের জন্মদিনের অনুষ্ঠানটাই পরিণত হবে এক ভয়ঙ্কর সত্যের মঞ্চে। আমি কিছু একটা বলতে যাব, ঠিক সেই মুহূর্তে পাভেল আমার উপর ঝাঁপিয়ে পড়ল। চোর, আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস? বলে এলোপাথারি ঘুষি মারতে শুরু করলো আমাকে। এক মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কয়েকজন মেহমান পাভেলের সঙ্গে যোগ দিল। কেউ ধাক্কা দিচ্ছে, কেউ ঘুষি মারছে, কেউ আর মুখে মুখে গালাগালি করছে। আমি নিজের শরীর বাঁচানোর চেষ্টা করে পারলাম না। ঠিক তখনই মেঘের ছোট বোন মিহি পায়ের জুতো খুলে নিয়ে ছুটে এলো। তুই চুরি করবি? আমাদের বাড়িতে চুরি করবি? বলে সে জুতো দিয়ে আমাকে আঘাত করতে শুরু করলো। আমি দুহাত দিয়ে নিজের মাথা ঢেকে ফেললাম। প্লিজ থামো, আমাকে মেরো না, আমি চুরি করিনি। কিন্তু আমার কণ্ঠস্বর যেন কারো কানেই পৌঁছালো না। ঠিক তখনই আমজাদ শিকদার গর্জে উঠলেন, হয়েছে, আর মারতে হবে না। তার কণ্ঠে সবাই থেমে গেল। আমজাদ শিকদার কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তোর শাস্তি একই হবে। এই মুহূর্তে জুতার মালা পরিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। কথাটা শুনে পাভেল আর মিহি একে অপরের দিকে তাকালো। তারপর কোনো দেরি না করে দ্রুত কয়েক জোড়া জুতো এনে মালা বানাতে শুরু করলো। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। আমার বুকের ভেতরটা তখন ভয় নয়, অপমানে কাঁপছিল। আমি মেঘের দিকে তাকালাম। একবার, শুধু একবার। আমি চেয়েছিলাম মেঘ কিছু বলুক। হয়তো ভেবেছিলাম এত মানুষের সামনে এত বড় অপমানের মুহূর্তে হলেও মেঘ সব কিছু থামাবে। কারণ এই মেঘের জন্যই তো আমি একদিন নিজের বাড়ি ছেড়েছি, নিজের পরিবার ছেড়েছি। এই মেঘের হাত ধরে পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়েছি। কিন্তু মেঘের মুখে তখন কোনো মায়া ছিল না। জুতোর মালা হাতে নিয়ে পাভেল তখন আমার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই মেঘ হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠল, দাঁড়া মিহি, দাঁড়া পাবেন। সবাই থেমে গেল। মেঘ ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, শুধু জুতার মালা পরালেই হবে না। আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। মেঘ ঠান্ডা কিন্তু নির্মম কণ্ঠে বলল, ওর শরীরে যে পোশাক আছে সেগুলো তো আমার টাকায় কেনা। কথাটা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। আগে ওর গায়ের পোশাক খুলে নাও, তারপর জুতার মালা পরিয়ে নাকে খড় দিয়ে বাড়ি থেকে বের করে দাও। মুহূর্তের জন্য পুরো শিকদার বাড়ি স্তব্ধ হয়ে গেল। এমনকি মেহমানদের চোখে বিস্ময় ফুটে উঠল। কেউ যেন ভাবতেই পারেনি মেঘ এতটা নির্মম কথা বলতে পারে। কিন্তু আহমেদ শাহজাদের ঠোঁটের কোণে তখন মৃদু হাসি।
মিন্নি বেগমের মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। মেঘের ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি শুধু মেঘের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখের দৃষ্টি ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছিল। মনে হচ্ছিল আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মেঘ, তার ঠোঁট কাঁপলো। এই কি সে মেয়ে যাকে ভালোবেসে আমি নিজের পরিবার ছেড়েছিলাম, যার জন্য পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করেছিলাম, যার ভালোবাসার উপর বিশ্বাস করে নিজের সব কিছু বিসর্জন দিয়েছিলাম? আর সেই মেয়ে আমাকে এত মানুষের সামনে এমন অপমানের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। প্লিজ মেঘ, তোমার কাছে দু হাত জোর করে বলছি, আল্লাহর দোহাই লাগে, আমার সম্মানটা এভাবে এত মানুষের সামনে মাটির সঙ্গে মিশিয়ে দিও না। আমার কণ্ঠে আর কোনো প্রতিবাদ ছিল না, ছিল শুধু অসহায় আকুতি। কিন্তু মেঘের চোখে সে আকুতির কোনো মূল্য ছিল না। সে গেল, পরপর দুটো থাপ্পড় মারল আমার গালে। চুপ, একটা কথাও বলবি না। আমি টলতে টলতে পিছনে সরে গেলাম। মেঘ এবার তার ভাই বোনের দিকে তাকিয়ে বলল, কাপড়গুলো খুলে নাও, জুতার মালা পরিয়ে দাও। মুহূর্তের মধ্যে আমাকে ঘিরে ফেলল পাভেল, মিহি আর কয়েকজন মেহমান। কেউ আমার পোশাক টেনে খুলে নিতে লাগলো, কেউ আমাকে ধাক্কা দিতে লাগলো। অবশেষে আমার শরীরে শুধু একটা ছোট্ট হাফ প্যান্ট অবশিষ্ট রইল। তারপর পাভেল জুতোর মালাটি আমার গলায় পরিয়ে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি কাঁদছিলাম না, কারণ কখনো কখনো মানুষের কান্নাও থেমে যায় যখন অপমানের ভার চোখের পানির চেয়েও ভারী হয়ে ওঠে। পাভেল আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়ল। চল বের হয়ে যা। এলো পাথারি ঘুষি মারতে মারতে আমাকে বাড়ির দরজার দিকে নিয়ে যেতে লাগলো। কয়েকজন মেহমানও তার সঙ্গে যোগ দিল। কেউ ধাক্কা দিচ্ছে, কেউ গালাগাল করছে, কেউ আবার হাসতে হাসতে সেই দৃশ্য দেখছে। আমি বারবার হোঁচট খাচ্ছিলাম, কিন্তু কাউকে আমি থামতে বলছিলাম না। শুধু একবার, শেষবারের মতো মেঘের দিকে তাকালাম। মেঘ তখনও দাঁড়িয়েছিল, তার চোখে ছিল কঠোরতা, কোনো অনুশোচনাই ছিল না। ঠিক তখনই মিনি বেগম চিৎকার করে বললেন, দাঁড়া মেঘ, ওকে তাড়িয়ে দেওয়ার আগে ডিভোর্স পেপারে সই করিয়ে নে। কথাটা শুনে আমি থমকে গেলাম। আমার শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে গেল। ডিভোর্স? তুমি সত্যি আমাকে ডিভোর্স দেবে? মেঘ এক মুহূর্ত আর দেরি করলো না। হ্যাঁ। মেঘ, একবার আমার কথা শোনো। চুপ, চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আর জীবনে কোনোদিন তোর এই মুখ যেন আমাকে দেখতে না হয়। মেঘ এবার আরো কঠিন গলায় বলল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মেঘের পরের কথাগুলোই যেন আমার বুকের ভিতর একের পর এক ছুরি হয়ে বিঁধতে লাগলো। একটু থেমে মেঘ বলল, তোর মতো একটা পুরুষকে ভালোবেসে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর আজ তোকে ডিভোর্স দিয়ে অপমান করে এই বাড়ি থেকে বের করে দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমার চোখের পানি আবার গাল বেয়ে নেমে এলো, কিন্তু আমি আর কিচ্ছু বললাম না। চারপাশ থেকে তখন অপমানের শব্দ বেশি আসছিল। চোর বংশের ঠিক ছিল না বলেই এমন চোর জন্মেছে। কথাটা শুনেই আমি যেন হঠাৎ স্থির হয়ে গেলাম। আমার চোখে জমে থাকা পানি থেমে গেল, কারণ কথাটা সরাসরি আমার বুকের ভিতরে আঘাত করেছিল। আমার মা বাবাকে নিয়ে অপমান, আমার জন্মকে নিয়ে অপমান, আমার অস্তিত্বকে নিয়ে অপমান। কিন্তু তখন মিনি বেগম আরও এক ধাপ এগিয়ে এসে তার ছেলের সঙ্গে বলে উঠলেন, চোরের বংশধর। শব্দগুলো বাতাসে ভেসে এসে আমার বুকের ভেতর গিয়ে আঘাত করলো। ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখে তখন আর আগের মতো অসহায়তা ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা, একটা গভীর নিঃশব্দ যন্ত্রণা, যেন আমার ভেতরের কোনো কিছু চিরতরে ভেঙে গেছে। এর মধ্যে মিহি আর পাভেল আবার আমার দিকে এগিয়ে এসে কয়েকটা থাপ্পড় মারল। আমি ভারসাম্য হারিয়ে বাড়ির সামনে মাটিতে পড়ে গেলাম। জুতোর মালাটি তখন আমার গলায় ঝুলছিল। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তখন আমাকে দেখছিল। কেউ হাসছিল, কেউ ঘৃণার চোখে তাকিয়েছিল, কেউ আবার ধিক্কার দিচ্ছিল। আর শিকদার বাড়ির দরজার সামনে পড়ে থাকা আমি নিঃশব্দে তাকিয়েছিলাম সেই বাড়িটার দিকে, যে বাড়িতে আমি একদিন ভালোবাসে এসেছিলাম, যে বাড়ির জন্য নিজের পরিবার হারিয়েছি, যে মেয়ের জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছি। আর সেই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হলো চোরের অপবাদে, জুতোর মালা পরিয়ে অপমানিত করে। কিন্তু কেউই তখন জানতো না এই অপমানের পরেই যে আমি শিকদার বাড়ির সামনে পড়ে আছি। আমি আর কোনোদিনও সেই আগের আদ্রিয়ান হয়ে ফিরব না, কারণ কিছু অপমান মানুষকে ভেঙে দেয়, কিছু অপমান একজন মানুষকে সম্পূর্ণ বদলে দেয়। মেঘের দিকে একবার শেষবারের মতো তাকালাম। সেই চোখে আর কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একসময় গভীরভাবে ভালোবেসে ফেলা একজন মানুষের নিঃশেষ হয়ে যাওয়া আত্মসম্মানের শেষটুকু। মনে রেখো মেঘ, টাকা দিয়ে পৃথিবীর অনেক কিছুই কেনা যায়, প্রাসাদ কেনা যায়, ক্ষমতা কেনা যায়, মানুষের আনুগত্যও কেনা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কেনা যায় না। আর কোনো মানুষের আত্মসম্মানও কখনো টাকার বিনিময়ে পাওয়া যায় না। তুমি আজ আমার আত্মসম্মানকে সবার সামনে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছ। আর ভালোবাসা, সে তো তুমি শুধু ভাঙুনি মেঘ, আমার ভেতর থেকে তার অস্তিত্বটুকুই মুছে দিয়েছ। মনে রেখো,
মানুষ মুখ থেকে একবার থুতু ফেলে দিলে যতই তৃষ্ণার্ত হোক, সেই থুতু আর কখনো মুখে তুলে নেয় না। আজ থেকে তুমি আমার কাছে ঠিক সেই মুখ থেকে ফেলে দেওয়া থুতুর মতো। একসময় হয়তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ থেকে তোমার দিকে ফিরে তাকানোর অধিকারটুকু আমি নিজেকে দেব না। আমার ভেতরে বাস করা আমারই মনকে তোমাকে ভালোবাসার অধিকার দেব না। ঠিক যেমনই তুমি আমার মন থেকে আজকে ভালোবাসার অস্তিত্ব মুছে দিলে, ঠিক আমি আমার জীবন থেকে তোমার অস্তিত্বকে এই মুহূর্তে মুছে ফেললাম। আমি মেঘের ম্যানেজার আহমেদ শাহজাদের দিকে তাকিয়ে বললাম, মেঘ আমাকে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে। এত ভালোবাসার পরও আজকে আমার সে বেটার কাউকে পেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিল। মনে রাখবেন শেহজাদ সাহেব, কাল আপনার চেয়ে বেটার কাউকে পাওয়ার পর আপনাকেও ছুঁড়ে ফেলে দেবে। এটা বলে জুতোর মালা গলায় নিয়ে হাফ প্যান্ট পরা অবস্থায় শিকদার বাড়ি থেকে বের হয়ে গেলাম। মেঘ চুপচাপ একদিকে তাকিয়েছিল, মনে মনে শুধু এটাই ভাবছিল, আমি কি সঠিকটা করেছি? আর যদি সত্যি চুরি করেছিল, নাকি মায়ের বিষাক্ত কথাগুলো শুনতে শুনতে আমিও বিষাক্ত হয়ে গিয়েছি? কিন্তু শিকদার বাড়ির বাকি সদস্যগুলোর মনে ছিল আজকে তীব্র আনন্দ, কারণ তারা তো সফল। পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে আছি, চারপাশে রাতের অন্ধকার, দূরে নদীর কালো জলের বুক চিরে আলো ছড়িয়ে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো, কিন্তু সে আলো যেন আজ আমার চোখে পৌঁছাচ্ছে না। আমার বুকের ভেতর তীব্র যন্ত্রণা, চোখে অপমানের দহন, আর নিজের আত্মসম্মান হারিয়ে যাওয়ার অসহ্য কষ্ট, সবকিছু মিলে আমার বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠছিল। কিছুক্ষণ আগে আমি ছিলাম একজন স্বামী, একজন মানুষ, কিন্তু আজ আমাকে সবার সমান অপমানিত করা হয়েছে, চোরের অপবাদ দেওয়া হয়েছে, জুতোর মালা পরিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আর যে মেয়েটার ভালোবাসার জন্য আমি নিজের সব কিছু ত্যাগ করেছিলাম, সেই মেয়ে আজ আমাকে পৃথিবীর সবচেয়ে অপমানজনক অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম, আর তখনই আমার চোখের সামনে ভেসে উঠল আমার মা বাবার মুখ। আমার মা, বাবা, যে বাবা নিজের সুখের কথা কখনো ভাবেনি, দিনরাত পরিশ্রম করেছে, নিজের না খেয়ে আমাকে পড়াশোনা করিয়েছেন, নিজের শরীরে পুরনো জামা রেখেও আমার জন্য নতুন বই কিনেছেন। আর সেই বাবা মায়ের বুকেই আমি কষ্ট দিয়েছিলাম শুধু মেঘকে বিয়ে করার জন্য। মেঘের ভালোবাসার জন্য নিজের বাবা মাকে ছেড়ে চলে এসেছিলাম, পিছনে একবারও ফিরে তাকাইনি, একবারও ভাবিনি আমার চলে যাওয়ার পর সেই বৃদ্ধ বাবা মা কিভাবে দিন কাটাবে, কিভাবে তাদের রাত কাটবে, কিভাবে তারা ছেলের অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে থাকবে। আজ এত কিছুর পরও নিজের বাবা মার কাছে ফিরে যাওয়ার সুখটুকুও যেন নেই আমার। তাই তো আমি আজকে এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছি, আজকে এই পদ্মা সেতুর উপর থেকে নিজেকে শেষ করে দেব, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব না ফেরার দেশে। ধীরে ধীরে চোখ খুললাম, চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়লো গাল বেয়ে। সবাই কি ভেবেছেন? কিভাবে এত কিছু হয়ে গেল? কেন হলো? কিভাবে মেঘের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল? কিভাবে সে ভালোবাসা একদিন আমাকে নিজের বাবা মার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল? আর কেনই বা আমি বারবার মেঘের ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতে, অনেকটা গভীরে, অনেকটা অতীতে। এটা কোনো একটা গল্প নয়, এটা সবাইকে একটা শিক্ষা দেওয়ার কাহিনী। এই গল্প থেকে কিছু একটা শিক্ষা নিয়ে তবেই সবাই যাবেন। চলুন তাহলে অতীত থেকে ঘুরে আসি, যে সময় আমার জীবন এতটা অন্ধকার হয়ে ওঠেনি। আসাদুর রহমান ছিলেন আমার বাবা। একদিন আমি ফোন করে বাবাকে বললাম, বাবা, আমার কলেজের পরীক্ষার ফি জমা দিতে হবে, আমার কিছু টাকা লাগবে। আমার কণ্ঠ শুনে বাবার এক মুহূর্ত দেরি করেননি। নিজের কাছে টাকা না থাকলেও আমার প্রয়োজনটা মেটাতেই হবে, কারণ বাবা মার কাছে সন্তানের প্রয়োজনের চেয়ে আর কিচ্ছু বড় থাকে না। বাবা যখন টাকা জোগাড় করার জন্য বাড়ি থেকে বেরোতে যাচ্ছিলেন, তখনই আমার মা আয়েশা বেগম ধীরে ধীরে বলে উঠলেন, শোনো, সব টাকা তুমি ছেলেকে দিয়ে দিচ্ছ, ঘরে কিন্তু চাল ছাড়া আর কিছুই নেই। মার কণ্ঠে ছিল দুশ্চিন্তা, সংসারের অভাব ছিল, ঘরে খাবার ছিল না। তবু আমার পড়াশোনার কথা উঠলে তাদের দুজনের দুশ্চিন্তার জন্য অন্যরকম হয়ে যেত। বাবা মার দিকে তাকিয়ে মৃদু এসে বললেন, আয়েশা, তুমি চিন্তা করো না। মা চুপ করে তাকিয়ে রইলেন। বাবা বললেন, তুমি শুধু ভাত রান্না করে রেখো, আমরা না হয় আজ পান্তা ভাত খাবো। তারপর আমার কথা মনে পড়তেই তাদের চোখে একরাশ স্বপ্ন ফুটে উঠল। তিনি হাসতে হাসতে বললেন, আমাদের ছেলে পড়াশোনা করে যখন ভালো একটা চাকরি করবে, তখন আমরা প্রতিদিন পোলাও কোরমা খাবো। কথাটা শুনেই মার মুখে মৃদু হাসি ফুটে উঠল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। তাদের ঘরে তখন অভাব ছিল, ছিল না খাবার, ছিল না বিলাসিতা, শুধু ছিল একটা স্বপ্ন। তাদের একমাত্র ছেলে একদিন বড় হবে, ভালো একটা চাকরি করবে, অনেক টাকা উপার্জন করবে, আর জীবনের শেষ বয়সে তারা দুজন কোনো চিন্তা ছাড়াই, কোনো অভাব ছাড়াই পায়ের ওপর পা তুলে বসে পোলাও কোরমা খাবে। এই স্বপ্ন দেখে তারা দিনের পর দিন কষ্ট সহ্য করত, নিজেরা না খেয়ে ছেলেকে খাওয়াতো।
নিজেদের প্রয়োজন বাদ দিয়ে ছেলের পড়াশোনার খরচ চালাতো, কারণ তাদের কাছে আমি শুধু একজন ছেলে ছিলাম না, আমি ছিলাম তাদের সমস্ত স্বপ্ন, তাদের ভবিষ্যৎ, তাদের শেষ বয়সের একমাত্র ভরসা। বাবা নিজের কাছে তাকে সমস্ত টাকা একত্র করলেন, কিন্তু আমার পরীক্ষার ফি দেওয়ার পরও আরও কিছু টাকার প্রয়োজন ছিল। তাই শেষ পর্যন্ত নিজের এক বন্ধু, যিনি পেশায় একজন পুলিশ কনস্টেবল, তার কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। ছেলের পড়াশোনা যেন কোনোভাবে থেমে না যায়, এই চিন্তাই তখন তার কাছে সবচেয়ে বড় ছিল। নিজের অভাব, নিজের প্রয়োজন সব কিছু ভুলে তিনি ছেলের জন্য টাকা জোগাড় করে বিকাশের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিলেন। অন্যদিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম। আদ্রিয়ান রহমান আদ্র, যাকে সবাই আদ্র নামে ডাকতো, বাবার পাঠানো টাকা হাতে পাওয়ার পরে আমি পরীক্ষার ফি জমা দিলাম, কিন্তু বাকি টাকা নিয়ে মেঘকে সঙ্গে করে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দুজন মিলে ভালো মন্দ খাবার খেতে লাগলাম। খাওয়ার এক পর্যায়ে মেঘ আমার দিকে তাকিয়ে বলল, আদ্র, আর কিছুদিন পরই তো তোমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা। এখন থেকে একটা চাকরি খোঁজা শুরু করো, নাহলে আমি কিভাবে বাবা মাকে তোমার সঙ্গে আমার বিয়ের কথা বলবো? আরে মেঘ, তুমি এত টেনশন করছো কেন? তুমি তো জানো আমার রেজাল্ট খুব ভালো, ইনশাল্লাহ একটা ভালো চাকরি আমার হয়ে যাবে। মেঘ কিছু বলল না, শুধু নীরবে তাকিয়ে রইল আমার দিকে। তার চোখে তখন ভবিষ্যতে অনেক স্বপ্ন, আর আমার চোখে ছিল সেই স্বপ্ন পূরণ করার আত্মবিশ্বাস। রেস্টুরেন্টে খাওয়া শেষ করে মেঘ আর আমি একে অপরের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের মাঠের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দূর থেকে আমাদের দেখতে পেয়ে মেঘের বান্ধবী নীলা হেসে চিৎকার করে উঠল। আরে, এসে গেছে আমাদের রোমিও জুলিয়েট। তার পাশে দাঁড়িয়ে থাকা ফারিহাও হেসে বলল, আরে নীলা, তুই মেঘকে চিনিস না? আদ্রি ভাইয়ের প্রতি ওর প্রেম নেই, আছে মোহ। আদ্রিয়ান ভাই হচ্ছে ভার্সিটির সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট, চরিত্র ভালো, দেখতেও ভালো, একেবারে ইনোসেন্ট, তাই মেঘ তার পেছনে ছাড়ছে না। কিন্তু যখন এর চেয়েও ভালো কাউকে পেয়ে যাবে, তখন দেখবি আদ্রিয়ান ভাইকে ছেড়ে দিতে একটুও সময় লাগবে না। নীলা আর ফারিয়া নিজেদের মধ্যে এসব নিয়ে হাসাহাসি করতে করতেই মেঘ আর আমি তাদের সামনে এসে দাঁড়ালাম। মেঘ এসেই বলল, দোস্ত, কেমন আছিস তোরা? ইদানিং তোদের ভার্সিটিতে খুব কম দেখা যায়, বাসায় কোনো সমস্যা নাকি? ফারিয়া সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলল, আমরা ভার্সিটিতে ঠিকই আছি, কিন্তু তোরা তো আমাদের রোমিও ও জুলিয়েট, যেখানে একটু ফাঁকা জায়গা দেখিস সেখানে গিয়ে বসে পড়িস। আমাদের পাশে এসে বসার সময় কোথায় তোদের? কথাটা শুনে চারজনে এসে উঠলাম, কিন্তু সেই সময় হঠাৎ নীলার চোখ আটকে গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা এক মেয়ের দিকে। মেয়েটা সম্পূর্ণ বোরখা পরা, মাথায় হিজাব, মুখটাও ঢাকা, শুধু তার চোখ দুটোই দেখা যাচ্ছিল। অথচ সেই চোখের মায়াবী দৃষ্টি এমন গভীর, যেন অনায়াসে কোনো মানুষকে ভেতরে ডুবিয়ে দিতে পারে। নীলা ধীরে ধীরে বলল, দোস্ত, ওই যে বোরকা পরা মেয়েটাকে দেখছিস? মেঘ আর ফারিহা সেদিকে তাকালো। মেঘ বলল, দেখেছি তো। শুনেছি সে নাকি আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়েদের একজন, আর খুব পর্দাশীল। ফারিয়া চোখ শুরু করে মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমি ফাঁকার সময় কয়েকবার দেখেছি মেয়েটা আদ্রিয়ান ভাইয়ের দিকে খুব অন্যরকম ভাবে তাকায়। আমার তো মনে হয় সে আদ্রিয়ান ভাইয়াকে পছন্দ করে। কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে ফারিয়ার মাথায় হালকা একটা বাড়ি দিয়ে বললাম, ফারিয়া শোন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও যদি আমার সামনে এসে দাঁড়ায়, তবু আমি কখনো মেঘের হাত ছাড়বো না। আমার কথায় মেঘের মুখে লাজুক হাসি ফুটে উঠল, কিন্তু আমরা তখনও জানতাম না একজন মানুষ ভবিষ্যৎ নিয়ে যত বড় বড় প্রতিশ্রুতি দিক না কেন, সময় কখনো কখনো সেই প্রতিশ্রুতির সবচেয়ে কঠিন পরীক্ষা নেয়। অন্যদিকে আমাদের বাড়িতে তখন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। আমার জন্য সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার পর বাবার নিজের পকেটে অবশিষ্ট টাকা ছিল মাত্র 50 টাকা। সেই 50 টাকা দিয়ে তিনি কিছু পেঁয়াজ আর শুকনো মরিচ কিনে বাড়ি ফেললেন। বাড়ি এসে সেগুলো মার হাতে দিয়ে মৃদু এসে বললেন, আয়েশা, শুকনা মরিচ আর পেঁয়াজের ভর্তা বানাও তো, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছি। মা পেঁয়াজ আর শুকনো মরিচগুলো হাতে নিয়ে বাবার দিকে তাকালেন, তারপর মৃদু এসে বললেন, হয়েছে, আর বলতে হবে না। ছেলেকে ভালো রাখার জন্য সব টাকা তাকে দিয়ে দিয়েছ। এখন এই টাকা দিয়েই আমাদের 4-5 দিন চলতে হবে, সেটা আমি বুঝতে পেরেছি। এভাবে বলছো কেন আয়েশা? আমাদের ছেলে ভালো একটা চাকরি পেলেই তো আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, তখন আর কোনো চিন্তা থাকবে না। যখন যা ইচ্ছে হবে ভালো মন্দ খাবো। মা বাবার দিকে তাকিয়ে রইলেন। আমাদের ঘরে তখন অভাব ছিল, কিন্তু সে অভাবের মধ্যেও তারা স্বপ্ন দেখত একদিন তাদের ছেলে বড় চাকরি করবে, তাদের সব কষ্ট দূর করবে। আর সেই স্বপ্নের ওপর ভর করেই তারা দিনের পর দিন নিজেদের অভাবকে হাসি মুখে মেনে নিত। এভাবে দিন গড়িয়ে মাস চলে গেল। আমার সামনে মাস্টার্স পরীক্ষা, তার পাশাপাশি আমি বিভিন্ন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে শুরু করলাম। একটা কোম্পানি, তারপর আরেকটা, তারপর আরও একটি।
কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে আমাকে অপেক্ষা করতে হলো। এদেশে চাকরি পাওয়া যেন অনেক সময় সোনার হরিণ পাওয়ার মতোই কঠিন। আমার মতো আরও অসংখ্য তরুণ তরুণী প্রতিদিন হাতে সার্টিফিকেট নিয়ে কোম্পানির দরজায় দরজায় ঘুরছিল। আর সেই ভিড়ের মধ্যেই আমি একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলাম। আমার সামনে পরীক্ষা, মাথার উপর চাকরির চিন্তা, আর বুকের ভেতর একটাই স্বপ্ন, একটা ভালো চাকরি পেয়ে মেঘকে বিয়ে করা। এদিকে গ্রামের এক মুদি দোকানের সামনে তখন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। বাবাকে হাত পা বেঁধে রাখা হয়েছে, তার মুখ অপমানের ছাপ, চোখে অসহায়ত্ব। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ নীরবে সে দৃশ্য দেখছিল। আর মুদি দোকানদার মুন্সি রাগে ফুসতে ফুসতে বলে উঠল, না কাকা, আইসকা তোমারে আর ছাড়বো না। আমরা থেকে বাকি নিছো 5 মাস হইয়া গেছে। আমার টাকা দেওয়ানোর সময় তোমার নাই, অথচ শহরে ছেলের টাকা পাঠাইতে ঠিকই পারো। বাবা হাত জোর করে কাবা কণ্ঠে বললেন, বাবারে, আর মাত্র 2-3টা মাস সময় দে। আমার ছেলে চাকরি পেলেই তোর সব টাকা পরিশোধ করে দেব, কিন্তু এইভাবে সবার সামনে আমার অসম্মান করিস না বাবা। কিন্তু মুদি দোকানদার তার কোনো কথাতে কর্ণপাত করল না। অপমানে বাবা মাথা নিচু করে রইলেন। তার চোখের কোণ থেকে টপটপ করে পানি পড়ছিল। একজন বৃদ্ধ বাবার সেই কান্নাই যেন তার নিজের অসহায়ত্বের সাক্ষী দিচ্ছিল। ঠিক সেই সময় ওখানে উপস্থিত হলো বাবার বন্ধু রহিম। তিনি পেশা একজন পুলিশ কনস্টেবল। বন্ধুকে এভাবে হাত পা বাঁধা অবস্থায় দেখে তার চোখে রাগ উঠে গেল। এগিয়ে এসে বলল, কি রে মুন্সি, আমার বন্ধুরে এভাবে বেঁধে অপমান করছিস কেন? মুদি দোকানদার মুন্সি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আরে রহিম কাকা, উনি আমার থেকে বাকি নিচ্ছেন আজকে 5 মাস হইয়া গেছে। আমার টাকাগুলো দিতেছে না, অথচ শহরে থাকা ছেলের কাছে টাকা পাঠাইতে ঠিকই পারতেছেন। রহিম চাচা কিছুক্ষণ চুপ করে বাবার দিকে তাকিয়ে রইল। বন্ধু চোখের পানি, মাথা নিচু করে থাকা মুখ আর অপমানিত অবস্থানটা দেখে সে সব কিছু বুঝে গেল। কোনো কথা না বলে রহিম চাচা নিজের পকেট থেকে টাকা বের করে মুদির দোকানদারের হাতে দিয়ে দিল। এই নে তোর পাওনা টাকা। তারপর বাবার বাঁধন খুলে তাকে সেখান থেকে নিয়ে এলো। কিছু দূর যাওয়ার পর দুই বন্ধু এক জায়গায় বসে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর রহিম চাচা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বন্ধু, তোরা দুজন স্বামী স্ত্রী নিজেরা ভালো মন্দ খাস না, ভালো কোনো পোশাক পরিস না, নিজেদের জন্য কিছুই করিস না, সব টাকা ছেলের পিছনে খরচ করতেছিস। আজকালকার যুগে কয়জন ছেলে মা বাবার কথা মনে রাখে বলতো? বাবা মৃদু হাসলেন। তার চোখে তখনও ছেলের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বলে, সবার ছেলে আর আমার ছেলে এক না রে বন্ধু। আমার আদ্র যদি একটা ভালো চাকরি পায়, দেখিস আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, তখন আর আমাদের কোনো অভাব থাকবে না। রহিম চাচা বন্ধুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। আদ্র ভালো চাকরি পেলে সবচেয়ে বেশি খুশি হব আমি। এদিকে বিশ্ববিদ্যালয়ের মাঠে বসেছিলাম আমি, মেঘ, ফারিয়া আর নীলা। 4 জনের আড্ডা চলছিল। হঠাৎই ফারিয়া আবার একটু দূরের দিকে তাকিয়ে মেঘকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, দোস্ত দেখ দেখ, ওই যে বোরকা পরা পর্দাশীলী মেয়েটা, এখনও দেখ কিভাবে আর্যন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মেঘও সেদিকে তাকিয়ে মুচকে এসে বলল, দেখেছি তো, কিন্তু আমার আদ্র না দেখলে হয়েছে, এত কিউট হলে তার দিকে সবাই তাকাবেই। আমি সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকিয়ে মৃদু এসে ফেললাম। এভাবেই দিন গড়িয়ে মাস চলে গেল। দেখতে দেখতে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে গেল। অবশেষে এলো বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেওয়ার দিন। চারপাশে উৎসবের আবহ, বন্ধুদের হাসি, স্মৃতি আর বিচ্ছেদের কষ্টে ভরা সেই দিনটিতেই মেঘ এসে আমার সামনে দাঁড়ালো। তার মুখে ছিল রহস্যময় হাসি। আদ্র, তোমাকে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ দেওয়ার আছে। আগে কোনটা শুনবে? আগে ব্যাড নিউজ শুনবো, তারপর গুড নিউজ। কারণ ব্যাড নিউজ শুনে যদি মন খারাপ হয়ে যায়, তাহলে গুড নিউজটা শুনে মনটা ভালো হয়ে যাবে। মেঘের মুখের হাসি কিছুটা স্নান হয়ে গেল। সে বলল, ব্যাড নিউজ হচ্ছে বাবা মা আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখছে। কথাটা শুনে আমার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশ হয়ে গেল। আমার চোখ বড় বড় হয়ে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে গেল। বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ধূপ করে উঠল। মনে হলো এতদিন ধরে যে স্বপ্নটাকে আঁকড়ে ধরে বেঁচে আছি, সেটাই যেন আমার চোখের সামনে ভেঙে পড়ে যাচ্ছে। মেঘ আমার পরিবর্তন লক্ষ্য করলো। তাহলে গুড নিউজটা কি? মেঘ এবার মৃদু এসে বলল, আমার একটা ভালো কোম্পানিতে চাকরি হয়ে গেছে, স্যালারি 50,000 টাকা। সত্যি? কিভাবে হলো আর কখন? যে কোম্পানিতে আমার চাকরি হয়েছে সেই কোম্পানির ম্যানেজার আমার খুব পরিচিত, উনি আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আমার মা বাবাকে আমি আরো কয়েক মাস বিয়ের সম্বন্ধ থেকে আটকাতে পারবো। মেঘের কথা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হলাম। আমার বুকের ভিতর জমে থাকা দুশ্চিন্তা কিছুটা কমে গেল। ভাবলাম এখনো সব কিছু শেষ হয়ে যায়নি, আমাদের হাতে এখনো সময় আছে। বিদায় অনুষ্ঠান চলতে থাকলো। একদিকে ফারিয়া, মেঘ আর নীলা 3 বান্ধবী মিলে দুষ্টুমি করতে করতে এক কোণে বসে আড্ডা দিচ্ছিল। আর অন্যদিকে আমি হঠাৎ নিজের মোবাইলে একটা ফোন পেলাম। ফোনটি ছিল বাবার।
আমি ফোনটি হাতে নিয়ে সবার কাছ থেকে কিছুটা দূরে সরে গেলাম। তারপর নীরবে বাবার ফোনটি রিসিভ করে কথা বলতে শুরু করলাম। আমি বাবার ফোনটা কানে ধরে কিছুক্ষণ চুপ করে রইলাম। ওপাশ থেকে বাবার কণ্ঠে ছিল অদ্ভুত এক তাড়াহুড়ো। তিনি আমাকে জরুরি ভিত্তিতে বাড়িতে যেতে বললেন। পরীক্ষা শেষ হয়েছে, বাড়িতে নাকি কিছু জরুরি কাজ আছে, রাতের মধ্যেই যেন চলে যাই। আমি বাবাকে আশ্বস্ত করে বললাম অবশ্যই আসবো। যেহেতু আমার পরিবার ঢাকার পাশে একটি গ্রামে থাকে, তাই কয়েক ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাওয়া সম্ভব। বাবার সঙ্গে কথা শেষ করে আমি ফোনটা নামিয়ে রাখলাম। কিন্তু ঠিক তখনই আমার সামনে এসে দাঁড়ালো সেই বোরখা পরা পর্দাশীল মেয়েটি। তার হাতে ছিল একগুচ্ছ ফুল। কয়েক মুহূর্ত আমার দিকে নীরবে তাকিয়ে থেকে হঠাৎ সে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ফুলগুলো এগিয়ে দিয়ে কাপা কণ্ঠে বলল, আদ্র ভাইয়া, আপনাকে আমি অনেক দিন ধরে দূর থেকে দেখেছি। আপনার প্রতি আমার যে অনুভূতি সেটা হয়তো হঠাৎ তৈরি হয়নি। আমি জানি আপনি আমাকে কখনো দেখেননি, তবুও আসার নিজের মনের কথাটা লুকিয়ে রাখতে পারলাম না। আমি আপনাকে ভালোবাসি আদ্র ভাইয়া। আপনি যদি আমাকে গ্রহণ করেন তাহলে সারা জীবন আপনার পাশে থাকার চেষ্টা করব। আমি কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে তার হাত থেকে ফুলগুলো নিয়ে তাকে উঠে দাঁড়াতে ইঙ্গিত করলাম। আমি মেয়েটিকে কোনোভাবে অপমান না করে শান্ত কণ্ঠে বললাম, আমি তোমাকে একবারও দেখিনি। সত্যি বলতে তোমাকে দেখার ইচ্ছা আমার নেই, কিন্তু তুমি ভালো করেই জানো আমি মেঘকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তাই তোমার আমাকে প্রপোজ করা উচিত হয়নি। মেয়েটি কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে বলল, আদ্র ভাই আপনাকে মেঘ ভালোবাসে না, আপনাকে তার প্রয়োজন। আপনি আমাদের ভার্সিটির সবচেয়ে সুদর্শন, ভদ্র আর চরিত্রবান ছেলে, তাই সে আপনাকে হাতছাড়া করতে চায় না। কিন্তু কোনোদিন যদি আপনার চেয়ে ভালো কাউকে পেয়ে যায় তাহলে আপনাকে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় নেবে না ভাইয়া। কথাটা শেষ হওয়ার আগেই আমার চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। আমার বুকের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে আমি মেয়েটির গালে সজোরে একটা থাপ্পড় মারলাম। চারপাশের পরিবেশ যেন মুহূর্তেই থেমে গেল। তোর কত বড় সাহস, তুই আমার মেঘকে নিয়ে বাজে কথা বলিস? আমার মেঘকে নিয়ে একটা কথা বলবি না। আর যদি কোনোদিন আমার সামনে আসিস তাহলে আমি তোকে জানে মেরে ফেলবো। ভার্সিটির অসংখ্য শিক্ষার্থী তখন সেই দৃশ্যের দিকে তাকিয়েছিল। সবার সামনে এমন অপমানিত হয়ে মেয়েটির চোখে পানি এসে গেল। সে মাথা নিচু করে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘ পুরো ঘটনা দেখে ফেলেছিল। আমার প্রতি তার বুক ভরে উঠল ভালোবাসায়। সে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার জানটা কত ইনোসেন্ট, সৎ আর লয়াল। আমি মৃদু হেসে মেঘকে আর শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষ হলো। আমি মেঘের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর মেঘ চলে গেল নিজের বাড়িতে। বাড়িতে ফিরতে মেঘের মা মিন্নি বেগম তারে বললেন, ওই মেঘ, তোর জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ পেয়েছি। কি বলিস, কথাটা এগিয়ে নেব? তুই তো এখন একটা ভালো চাকরিও পেয়েছিস, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছিস। মেঘের চোখ মুহূর্তে লাল হয়ে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, মা, আমি আগেই বলেছি আমি আদ্র নামে একজনকে পছন্দ করি। যদি বিয়ে করি তাহলে তাকেই করব। আর তোমরা যদি রাজি না হও তাহলে আমি তাকে নিয়ে পালিয়ে যাব। মেঘের কথা শুনে মিন্নি বেগম চমকে উঠলেন। ঠিক তখনই আমজাদ শিকদার শান্ত গলায় বললেন, ঠিক আছে মেঘ, তুই যখন পছন্দ করিস তখন আমাদের কোনো সমস্যা নেই। শুধু বল তো, ছেলেটা কি চাকরি পেয়েছে? মেঘ কিছুটা থেমেই বলল, না বাবা, সে এখনো চাকরি পায়নি, তবে খুব শীঘ্রই পেয়ে যাবে। আমজাদ শিকদার কিছুক্ষণ চিন্তা করে বলল, তাহলে তোকে আমি একটা অফার দিতে পারি। ছেলেটাকে জিজ্ঞাসা কর সে আমাদের বাড়িতে ঘর জমা হয়ে থাকতে পারবে কিনা। যেহেতু এখন তুই ইনকাম করছিস, আপাতত সে তোর টাকা দিয়ে চলবে। পরবর্তীতে যদি সে সত্যি ভালো একটা চাকরি পেয়ে যায় তখন তোরা আলাদা বাসা নিয়ে চলে যাবে। বাবার কথা শুনে মেঘের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমার বেস্ট বাবা, ধন্যবাদ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। মেঘ সেখান থেকে চলে যাওয়ার পরই মিন্নি বেগম চোখ মুখ লাল করে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। আমজাদ শিকদার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, মেঘের মা, তুমি কি বলতে চাইছো আমি জানি, কিন্তু আমরা যদি জোর করি তাহলে মেয়ে পালিয়ে যাবে। তখন আমরাও মেয়েকেও হারাবো আর তার ইনকামও হারাবো। এখন মেয়ে বাড়িতে থাকলো, মেয়ের ইনকামও বাড়িতে থাকলো। আর যদি ছেলেটা ভবিষ্যৎ ভালো চাকরি পেয়ে যায় তাহলে তার ইনকামও আমাদের বাড়িতে থাকবে। স্বামীর কথা শুনে মিন্নি বেগমের চোখে মুখে ধীরে ধীরে হাসির ঝিলিক ফুটে উঠল। তিনি মুচকি হেসে বললেন, বাহ, শিকদার বংশের পুরুষদের মাথায় ক্রিমিনাল বুদ্ধি তো প্রচুর। অন্যদিকে আমি বাড়িতে পৌঁছাতেই আমার মা বাবা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। দীর্ঘদিন পর আমাকে কাছে পেয়ে তাদের চোখে মুখে যে আনন্দ ফুটে উঠেছিল তা যেন এতদিনের সমস্ত অভাব আর কষ্টকে মুহূর্তের জন্যই রেখে দিল। আমি দুহাত দিয়ে বাবা মাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ তাদের বুকের মধ্যে মুখ লুকিয়ে থাকার পর বললাম, মা বাবা, কেমন জরুরি কাজ হলো যে আমাকে এভাবে রাতারাতি বাড়িতে ডেকে আনলে? বাবা মার দিকে তাকিয়ে নীরবে ইশারা করলেন
সেই ইশারার অর্থ বুঝে মা ধীরে ধীরে বললেন, আদ্র, তোর পড়াশোনার জন্য তোর বাবা অনেক ধার দেনা করেছে। আমার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। মা থামলেন না। বুকের মধ্যে জমে থাকা কথাগুলো যেন আজ আর আটকে রাখতে পারলেন না। শুধু ধার দেনাই নয়, মাসের 25 দিন আমরা শুকনো মরিচ আর পেঁয়াজের ভর্তা দিয়ে ভাত খেয়েছি। বাকি 5 দিন কখনো সামান্য শাক, কখনো একটু তরকারি এনে খেয়েছি। তোর পড়াশোনা যেন কোনোভাবেই থেমে না যায়, তুই যেন মানুষের মতো মানুষ হতে পারিস, এই একটা চিন্তাতেই আমরা নিজেদের সব চাওয়া পাওয়া ভুলে গেছি। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমার চোখের কোনো অশ্রু চিকচিক করে উঠল। এতদিন আমি জানতাম আমার বাবা মায়ের অভাব আছে, কিন্তু সেই অভাবের গভীরতা যে এতটা, তা আমি কখনো কল্পনাও করিনি। মা এবার আরো ধীরে বললেন, আর আজ সকালে তোর রহিম আঙ্কেল তোর বাবাকে একটা কথা বলেছে। সে বলেছে তুই যদি তার মেয়ে অরুকে বিয়ে করিস, তাহলে তোর বাবার সমস্ত ধার দেনা সে পরিশোধ করে দেবে। শুধু তাই নয়, তোকে একটা ভালো চাকরির ব্যবস্থাও করে দেবে, ভালো বেতনের চাকরি। কথাটা শুনেই আমার মুখ মুহূর্তে অন্ধকার হয়ে গেল। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার বাবা মা, যাদের ভালো রাখার স্বপ্ন আমি এতদিন বুকের মধ্যে লালন করে এসেছি, আজ সে বাবা মার অজান্তেই সুখের বিনিময়ে আজ নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে হবে। বাবা আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, বাবারে, আমরা ভালো মন্দ খেতে পারি না, এতে আমার কোনো কষ্ট নেই। তুই উচ্চশিক্ষিত হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। তুই একটা ভালো চাকরি পেলেই আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তখন আমরা প্রতিদিন ভালো মন্দ খাবো, পোলাও কোরমা খাবো। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, এখন তুই যদি এই বিয়েতে রাজি হোস, তাহলে তুই একটা ভালো চাকরি পাবি, আর আমাদের যত ধার দেনা আছে তো রহিম আঙ্কেল সব পরিশোধ করে দেবে। না হলে তুই এভাবেই চাকরির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াবি। রহিমের কাছ থেকে যতটুকু শুনেছি, এই দেশে চাকরি পাওয়া নাকি সোনার হরিণ পাওয়ার মতো কঠিন, তাই তাকে এই কথাটা বলছি বাবা। বাবা এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন, কিন্তু তার বলা প্রতিটি শব্দের জন্য আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। আমি স্থির হয়ে বসে রইলাম। কি করব, কোন পথ বেছে নেব? একদিকে আমার বাবা মা, যারা নিজেদের জীবন, সুখ আর স্বপ্ন বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছে। অন্যদিকে মেঘ, যার ভালোবাসার জন্য আমি নিজের সমস্ত পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। আমার মাথার ভেতর যেন একসঙ্গে হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না কোনটা ভালোবাসা আর কোনটা দায়িত্ব, আর কোনটা আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হয়ে দাঁড়াবে। ঠিক তখনই আমার মোবাইল ফোন বেজে উঠল। মোবাইলের স্ক্রিনের দিকে তাকালাম। স্ক্রিনে ভেসে উঠেছে মেঘ। আমি ধীরে ধীরে উঠে বাড়ির বাইরে চলে গেলাম। তারপর কাপা হাতে ফোনটি রিসিভ করলাম। ওপাশ থেকে মেঘের কণ্ঠ ভেসে এলো, আদ্র, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আর সত্যি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে এই মুহূর্তে আমাদের বাড়িতে চলে আসো। না হলে মা বাবা আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। মেঘ কথাগুলো বলছিল আর তার ঠোঁটের কোণে ছিল মৃদু হাসি, কিন্তু আমার বুকের ভেতর তখন যেন ঝড় বয়ে গেল। মেঘ অন্য কারো হয়ে যাবে, অন্য কোনো পুরুষের পাশে দাঁড়াবে, অন্য কারো হাতে হাত রাখবে। এই চিন্তাটুকুই যেন আমার বুকের ভেতরটাকে ছিঁড়ে ফেলছিল। হারানোর ভয়ে আমার চারদিক থেকে চেপে ধরল। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। পুরো শরীর যেন হঠাৎ অসাড় হয়ে গেল। আমি বুঝতে পারলাম মেঘকে হারানোর কথা আমি ভাবতে পারি না। সে রাতটা আমার আর ঘুম হলো না। ঘরের সবাই একসময় ঘুমিয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু আমার চোখে ঘুম ছিল না। একদিকে বাবা মায়ের সুখ, অন্যদিকে মেঘের। দুটো মুখে আমার চোখের সামনে ভেসে উঠছিল। একজন আমাকে জন্ম দিয়েছে, আরেকজন সে নিজের জীবনের ভালোবাসা বলে বিশ্বাস করেছে। রাত গভীর হলো। সবাই যখন গভীর ঘুমে, তখন আমি ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠলাম। টেবিলের কাছে গিয়ে বসে কাগজ কলম হাতে নিলাম। কিছুক্ষণ কলমটি হাতে নিয়ে স্থির হয়ে রইলাম। তারপর কাপা হাতে লিখতে শুরু করলাম, বাবা মা, আমাকে ক্ষমা করে দিও। তোমরা আমার পড়াশোনার জন্য যা করেছো তা কোনো সন্তান কোনোদিন ভুলতে পারে না। তোমরা নিজেদের সুখ বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছো। তোমাদের কাছে আমার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। কিন্তু তোমাদের খুশি রাখার জন্য আমি তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি জানি এতে তোমরা কষ্ট পাবে, হয়তো আমাকে ঘৃণাও করবে, তবু আমি চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে খোঁজার চেষ্টা করো না। চিঠি লেখা শেষ করে আমি অনেকক্ষণ সেই কাগজটির দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো চিঠির ওপর। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শেষবারের মতো ঘুমিয়ে থাকা মা বাবার দিকে তাকালাম। কিছু বলতে সেও বলতে পারলাম না, শুধু মনে মনে বললাম, ক্ষমা করে দিও। তারপর নিঃশব্দে ঘর থেকে বের হয়ে এলাম। পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে আছি। নিচে বয়ে চলেছে অন্ধকার নদী। দূরে গাড়ির আলো ছুটে যাচ্ছে, অথচ সে আলো যেন আজ আমার চোখে পৌঁছাচ্ছে না। চারপাশে এত মানুষ, এত কোলাহল, তবু আমার কাছে পুরো পৃথিবীটা যেন নিঃসঙ্গ হয়ে গেছে। আমার গলায় তখনও ঝুলছে জুতোর মালা। শরীরে নেই কোনো পোশাক, চোখে মুখে অপমানের দাগ।
আর বুকের ভিতর এমন এক যন্ত্রণা যার কাছে পৃথিবীর সমস্ত কষ্ট যেন তুচ্ছ। আমি ধীরে ধীরে পদ্মা সেতু রেলিংয়ের উপর উঠে দাঁড়ালাম। চোখের সামনে ভেসে উঠছিল একের পর এক দৃশ্য। মেঘের মুখ, বাবা মায়ের মুখ, শিকদার বাড়ির অসংখ্য মানুষের হাসি, অপমান, থাপ্পড়, চোরের অপবাদ, আর নিজের আত্মসম্মানকে সবার পায়ের নিচে পিষে যেতে দেখা। আমি চোখ বন্ধ করলাম, ঠোঁট কাঁপছিল। এই স্বার্থপর পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না। কণ্ঠস্বরটা এত নিচু ছিল যে বাতাস ছাড়া আর কেউ শুনতে পেল না। তারপর ধীরে ধীরে নিজেকে শেষ করে দেওয়ার জন্য নিচে ঝাঁপ দিতে উদ্যোগ হলাম। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে দুজন পুলিশ ছুটে এসে আমাকে শক্ত করে ধরে ফেলল। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আর বাঁচতে চাই না। আমি এই স্বার্থপর পৃথিবীতে একদিনও থাকতে চাই না। পুলিশ দুজন আমাকে কোনোভাবে রেলিং থেকে নামিয়ে আনলো। আমাকে ছেড়ে দিন, আমি নিজেকে শেষ করে দেব। আমাকে বাঁচিয়ে রেখে কি হবে? ঠিক তখনই এসআই মাসুদ রাগে আমার গালে দুটো থাপ্পড় মেরে বললেন, এতই যদি মরার ইচ্ছা হয় তাহলে নিজে বাসায় গিয়ে মরতে পারিস, এখানে এসে আমাদের ঝামেলায় ফেলছিস কেন? আমি নিস্তব্ধ হয়ে গেলাম। এসআই মাসুদ কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, নাও গাড়িতে তোলো, থানায় নিয়ে চলো। আমি কোনো প্রতিরোধ করলাম না। যে মানুষটি কয়েক মুহূর্ত আগে মৃত্যুর দিকে ছুটে যাচ্ছিল সে এখন নিঃশব্দে পুলিশের গাড়িতে উঠে বসলো। কারণ আমার ভেতরে তখন বেঁচে থাকার কোনো ইচ্ছে অবশিষ্ট ছিল না। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে ভেতরে ঢোকানো হচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ একজন কনস্টেবল আমার দিকে তাকিয়ে চমকে দাঁড়ালো। সে আর কেউই না, আমার বাবার সেই বন্ধু রহিম চাচা। রহিম চাচার চোখ ধীরে ধীরে বড় হয়ে গেল। আদ্র, আমি মাথা তুললাম না। রহিম চাচা আমার দিকে তাকিয়ে কাপা গলায় বলল, তোর এই অবস্থা কেন? চোখে মুখে কি হয়েছে? শরীরের কাপড় কোথায়? আর গলায় জুতার মালা কেন? এসআই মাসুদ অবাক হয়ে রহিম চাচার দিকে তাকালেন। আরে রহিম সাহেব, ছেলেটা পদ্মা সেতুর ওপর থেকে আত্মহত্যা করতে যাচ্ছিল, সেখান থেকে ধরে এনেছি। রহিম চাচা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, স্যার, ওকে মরতে দিতেন। এসআই মাসুদও ভুরু কুঁচকে তাকালেন। রহিম চাচা ঠান্ডা গলায় বললেন, এদের মতো ছেলেদের বেঁচে থাকার কোনো মানে হয় না। এরা দেশের সবচেয়ে বড় খিট। কথাটা শুনে এসআই মাসুদ চোখ বড় বড় করে বললেন, কি করছেন রহিম সাহেব? ছেলেটা এমন কি করেছে যে আপনি এভাবে বলছেন? কিন্তু আমার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। কারণ আমি জানতাম রহিম চাচা কেন এসব বলছে। আর সত্যি বলতে আমার নিজের কাছে মনে হচ্ছিল আমি সত্যি একজন কিট, যে মানুষ নিজের বাবা মায়ের জীবনটাকে নিঃশেষ করে দিয়ে নিজের সুখের পেছনে ছুটতে পারে, তার বেঁচে থাকার অধিকারী বা কতটুকু? রহিম চাচা ধীরে ধীরে বলল, জানেন স্যার, এই ছেলেটার বাবা মা দিনের পর দিন একবেলা খেয়ে থেকেছে। এসে মাসুদ এবার নড়ে চড়ে চেয়ারে বসলেন। রহিম চাচা বলতে থাকলো, বাকি সময় উপোস থেকেছে শুধু এই ছেলেটার পড়াশোনা যেন বন্ধ না হয় সেজন্য। আমার মাথা আরও নিচু হয়ে গেল, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। লজ্জায় মাথায় তুলতে পারছিলাম না। রহিম চাচা দীর্ঘ শ্বাস ফেলে বলল, বিশ্বাস করেন স্যার, তাদের পরনের কাপড় পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। আমি বন্ধু হিসেবে মাঝে মধ্যে কাপড় কিনে দিতাম। হয়তো 1-2 বছর পর আমি কতবার বলেছি, নিজেরা না খেয়ে নিজেদের প্রয়োজন বাদ দিয়ে এভাবে ছেলের পেছনে টাকা খরচ করার কোনো মানে হয় না। রহিম চাচা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভারী কণ্ঠে বলল, কিন্তু আমার বন্ধু আসাদুল রহমান কি বলেছিল জানেন স্যার? এসআই মাসুদ অস্থির হয়ে বললেন, কি বলছেন? রহিম চাচা আমার দিকে তাকালো, তারপর বলল, তাই তোকে এই কথাটা বলছি বাবা, আমার ছেলে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করুক, তারপর আমি পায়ের উপর পা তুলে খাবো, প্রতিদিন ভালো খাবার খাবো, তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কথাটা বলেই রহিম চাচা দীর্ঘ শ্বাস ফেলল। এই স্বপ্ন দেখেই মানুষটা নিজের জীবন কাটিয়ে দিয়েছে স্যার। থানার ভিতর নীরবতা নেমে এলো। রহিম চাচা এবার আমার লেখা চিঠির কথা বললেন। কিভাবে আমি বাবা মাকে চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, কিভাবে চিঠিতে লিখেছিলাম যেন আমাকে আর না খোঁজে, আর সেই চিঠির পর আমার বাবা মায়ের জীবনে কিভাবে অন্ধকার হয়ে গেছে, সব কিছু খুলে বলল রহিম চাচা। তখন তারা একদিন খেলে আরেকদিন উপোস থাকে স্যার। কখনো একবেলা খাবার জোটে, কখনো সারাদিন চুলায় আগুন জ্বলে না। রহিম চাচার কণ্ঠ কেঁপে উঠল। আর এই ছেলে, সে নিজের বাবা মাকে ফেলে এসেছে কার জন্য? এসআই মাসুদ ধীরে ধীরে আমার দিকে তাকালেন, তার চোখে এবার ঘৃণা। কিরে, জিমের জন্য তুই নিজের মা বাবাকে ত্যাগ করলি, এত বছরের কষ্ট ভুলে গেলি, সেই মেয়ে এখন কোথায়? তিনি আমার দিকে তাকিয়ে আরো কঠিন গলায় বললেন, আর তোর এই অবস্থা কেন? আমি এতক্ষণ মাথা নিচু করে বসেছিলাম, ধীরে ধীরে মাথা তুললাম। চোখে তখন অশ্রু, ঠোঁটও কাঁপছে।
কিন্তু এবার আমার কণ্ঠে ছিল এক গভীর স্বীকারোক্তির ভার। চলুন আবার অতীতে ফিরে যাই। তারপর আমি আবার বলতে শুরু করলাম। সেদিন বাড়ি থেকে বেরিয়ে আমি সরাসরি মেঘের সঙ্গে দেখা করি। মেঘ আমাকে তার বাবা মায়ের কাছে নিয়ে যায়। তারা আমার কথা শুনে সরাসরি একটা শর্ত দেয়, তাদের বাড়িতে আমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে। যতদিন না আমি একটা ভালো চাকরি পাই ততদিন মেঘের ইনকামের টাকা দিয়ে আমাকে চলতে হবে। তাতে তাদের কোনো সমস্যাও নেই, কিন্তু তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। আমি কিছুক্ষণ থামলাম, আমার চোখ থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ল। আমি তখন মেঘের ভালোবাসা এতটা আসক্ত ছিলাম, তাকে পাওয়ার নেশে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি একবারও ভাবিনি আমার বাবা মা কিভাবে থাকবে, একবারও ভাবিনি তাদের স্বপ্নের বিনিময়ে আমি কি করতে যাচ্ছি। আমি শুধু মেঘকে পাওয়ার কথাই ভেবেছিলাম। আর সেই নেশাতেই আমি মেঘকে বিয়ে করে তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকা শুরু করি। আমি কিছুক্ষণ নীরব রইলাম, আর আমার চোখের সামনে যেন একে একে ফিরে আসছিল সেই দিনগুলো, যে দিনগুলো একসময় আমার কাছে ভালোবাসার স্বপ্ন ছিল, অথচ ধীরে ধীরে সেই স্বপ্নই আমার জীবনের সবচেয়ে নির্মম দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আমি বুক ভরা এক দীর্ঘ শ্বাস ছেড়ে বললাম, প্রথম 2-3 মাস সব কিছু ঠিকঠাকই ছিল। পুরো পরিবার আমাকে সম্মান করত, আদর করত, ভালোবাসতো। আমি তখনও বিশ্বাস করতাম হয়তো সত্যি আমি ভুল করিনি, হয়তো মেয়েকে পাওয়ার জন্য বাবা মাকে ছেড়ে আসাটা একদিন সার্থক হবে। আমি কিছুক্ষণ থেমে আবারও বললাম, আর সেই বিশ্বাস নিয়েই আমি প্রতিদিন চাকরির জন্য ছুটে বেরিয়েছি। এক কোম্পানির দরজায় গিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সেখান থেকে বেরিয়ে আরেক কোম্পানিতে গিয়েছি। দিনের পর দিন একটার পর একটা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু প্রতিটি দিন যেন আমার জন্য নতুন এক প্রত্যাখ্যান নিয়ে আসতো। কখনো অভিজ্ঞতা নেই, কখনো পছন্দ হয়নি, কখনো অন্য কাউকে নেওয়া হয়েছে, তবু আমি হাল ছাড়িনি। কারণ আমার মাথায় তখন একটাই চিন্তা ছিল, একটা চাকরি পেলে সব কিছু ঠিক হয়ে যাবে। মেঘের পরিবার আমাকে আর ঘর জামাই বলে অপমান করবে না, আমি নিজের পায়ে দাঁড়াবো, আর একদিন গর্ব করে বলতে পারবো, দেখো আমি ব্যর্থ হইনি। কিন্তু আমি জানতাম না আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা চাকরির ইন্টারভিউয়ের দরজায় নয়, অপেক্ষা করছিল আমার নিজের ঘরের ভেতরে। একদিন দীর্ঘ সময় ধরে ইন্টারভিউ দিয়ে ক্লান্ত শরীরে যখন বাড়িতে ফিরলাম, তখন ঘরে ঢোকার আগেই আমার কানে এলো শাশুড়ি মিনি বেগমের কণ্ঠ। কোথা থেকে এই অযোগ্য ছেলেটাকে বিয়ে করে নিয়ে এলি? 3 মাস ধরে চাকরি খুঁজছে, কিন্তু একটা চাকরিও জোগাড় করতে পারছে না। তোকে কতবার বলেছিলাম ভালো পরিবারের ভালো সম্বন্ধ এসেছে, কিন্তু তুই আমার কথা না শুনে এই অকর্মণ্য ছেলেটাকে বিয়ে করলি। আমি দরজার কাছে দাঁড়িয়ে গেলাম। এক মুহূর্তে আমার সমস্ত শরীর যেন পাথর হয়ে গেল। কথাগুলো আমার কানে শুধু শব্দ হয়ে পৌঁছায়নি, সেগুলো এসে সরাসরি আঘাত করছিল আমার আত্মসম্মানে, আমার অস্তিত্বে, আমার পুরুষত্বে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, মেঘের দিকে তাকালাম। মনে মনে ভেবেছিলাম মেঘ কিছু বলবে, মেঘ বলবে, মা তুমি এভাবে কথা বলো না, ও চেষ্টা করছে। কিন্তু মেঘ কিছুই বলল না, সে চুপচাপ দাঁড়িয়ে রইল। সেই নীরবতাই আমার কাছে মিনি বেগমের কথা চেয়েও বেশি কষ্টদায়ক ছিল। কারণ অপমানের সময় অপরিচিত মানুষকে সহ্য করা যায়, কিন্তু যাকে ভালোবেসে পৃথিবীর বিরুদ্ধে দাঁড়ানো হয়, সেই মানুষটি যখন নীরব দর্শক হয়ে থাকে, তখন সেই নীরবতার বুকের ভেতর শুরু হয়ে বিঁধে থাকে। এরপর ধীরে ধীরে বদলে গেল সব কিছু। প্রতিদিন মিনি বেগম তার অপমানের নতুন নতুন পথ খুঁজে বের করতে লাগলেন। তার সঙ্গে যোগ দিল মেঘের ছোট বোন মিহি, ছোট ভাই পাবেল, এমনকি আমার শ্বশুর আমজাদ শিকদারও। আমি বুঝতে পারছিলাম এ বাড়িতে আমি আর স্বামী নই, আমি একজন নির্ভরশীল মানুষ, একজন ঘর জামাই, একজন এমন মানুষ যার নিজের কোনো আয় নেই। আর এ বাড়িতে যার নিজের কোনো আয় নেই, তার নিজের কোনো সম্মানও নেই। তবু আমি সব কিছু সহ্য করতাম, কারণ আমি মেঘকে ভালোবাসি। কিন্তু প্রতিদিন একটা বিষয় আমার বুকের মধ্যে ধীরে ধীরে বিষের মতো জমতে শুরু করে। মেঘ প্রতিদিনে রাত করে অফিস থেকে ফিরত, আর প্রায় প্রতিদিনই তার সঙ্গে থাকতো তারই অফিসের ম্যানেজার আহমেদ শাহজাদ। প্রথম দিকে আমি বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। একজন অফিসের ম্যানেজার তার কর্মীকে বসে দিতেই পারে, এতে অস্বাভাবিকের কিছুই নেই। কিন্তু সময় যত গড়াতে লাগলো, ততই তাদের ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। আহমেদ শাহজাদের সঙ্গে মেঘের হাসি, তাদের দীর্ঘ সময় ধরে কথা বলা, অফিস থেকে একসঙ্গে বাড়ি ফেরা, আর মেঘের সেই মানুষটির প্রতি অদ্ভুত এক স্বচ্ছন্দতা, সব কিছুই ধীরে ধীরে আমার বুকের মধ্যে অস্থিরতা কাটা হয়ে বিঁধতে লাগলো। একদিন আমি আর চুপ থাকতে পারলাম না, ধীরে ধীরে মেঘকে বললাম, মেঘ তুমি প্রতিদিন রাত করে বাড়ি ফিরছো, তার উপর প্রতিদিন একজন পুরুষের সঙ্গে এভাবে হাসছো, তার সঙ্গে এত হাসি খুশি থাকছো, জানি না কেন, কিন্তু সব কিছু মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। মেঘ যেন কথাটা শুনে বিরক্ত হয়ে উঠল। সে সরাসরি বলল, নিজে তো কিছু করতে পারছো না, এখন আমার উন্নতিও তোমার সহ্য হচ্ছে না। তুমি যদি এসব মেনে নিতে না পারো তাহলে দরজা খোলা আছে, চলে যেতে পারো। কথাটা শুনেই আমি কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে রইলাম।
আমার বুকের ভেতরটা যেন হঠাৎই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি তো মেঘকে সন্দেহ করতে চাইনি, শুধু চেয়েছিলাম আমার স্ত্রী আমার কষ্টটা বুঝুক, আমার অস্তিত্বটা বুঝুক। কিন্তু মেঘ আমার কথাকে ভালোবাসার উদ্বেগ হিসেবে দেখলো না, দেখলো বাধা হিসেবে। সেদিন আমার ভেতরে যে ক্ষত তৈরি হয়েছিল তার কোনো রক্ত বের হয়নি, তবুও সে ক্ষত ছিল গভীর, অত্যন্ত গভীর। একদিন সকালে আমি ঘরে বসে নাস্তা করছিলাম। মেঘ অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল। হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি এসে বলল, হ্যাঁ খা, ঠুসে ঠুসে খা। পেটে জায়গা না থাকলে একেবারে চিবিয়ে চিবিয়ে খা। স্ত্রীর কামাই খেতে লজ্জা করে না? আমার হাত থেমে গেল। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি জীবনে অনেক পুরুষ দেখেছি, কিন্তু তোর মতো নির্লজ্জ পুরুষ দেখিনি, যে নিজের কোনো যোগ্যতা নেই, স্ত্রীর ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছে। চিৎকার করে তখন বলে, আজকের পর থেকে ঘর মোছা, বাসার সকল কাজ, কাপড় চোপড় ধোয়া, এই নিয়ে সবকিছু তুই করবি। আমি আর তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। সেদিনের প্রতিটি শব্দ আমার বুকের ভেতর এমনভাবে আঘাত করেছিল যে কেউ যেন আমার কলিজাটাকে মুঠোর মধ্যে করে নিয়ে পিষে দিচ্ছে। আমার সামনে রাখা খাবারটা হঠাৎ বিষের মতো মনে হলো। আমি আর খেতে পারলাম না। সেদিনের পর থেকে আমি বাড়ির খাবার খেতাম ঠিকই, কিন্তু শুধু বেঁচে থাকার জন্য, ক্ষুধা মেটানোর জন্য। প্রতিবার খাবার মুখে তোলার সময় আমার মনে হতো আমি জেনে শুনে যেন বিষ খাচ্ছি। এরপর এলো সেই দিন, একটি ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় আমি পকেটে হাত দিলাম। পকেট খালি, আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য যাতায়াতের টাকা দরকার ছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর মেঘের ব্যাগের দিকে তাকালাম। নিজেকে বোঝালাম শুধু 500 টাকা নেব, চাকরি হয়ে গেলে প্রথম বেতন থেকে ফিরিয়ে দেব। আমি ধীরে ধীরে মেঘের ব্যাগ থেকে 500 টাকা নিতে হাত বাড়ালাম, কিন্তু আমি জানতাম না দূর থেকে মিহি পুরো ঘটনাটা দেখছে, আর তার মোবাইলে ক্যামেরায় নীরবে সব কিছু রেকর্ড করছে। সেদিন ইন্টারভিউ দিয়ে যখন আমি বাড়িতে ফিরলাম, তখন ঘরের ভেতর অস্বাভাবিক নীরবতা। সেখানে বসেছিল আমজাদ শিকদার, মিনি বেগম, মেঘ, মিহি আর পাভেল। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মেঘ উঠে দাঁড়ালো। পরের মুহূর্তেই একটা থাপ্পড় এসে পড়ল আমার গালে। আমি হতভম্ব হয়ে গেলাম, কিছুই বুঝতে পারলাম না। মেঘ আবারও আমাকে থাপ্পড় মারল, তারপর চিৎকার করে বলল, শুয়োরের বাচ্চা, তোর জন্মের ঠিক নেই। তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করিস? আমি স্থির হয়ে ঘড়ির দিকে তাকিয়ে রইলাম। আমার মুখে কোনো কথা নেই, চোখে অবিশ্বাস। আমি যেন বুঝতেই পারছিলাম না, এই কি সেই মেঘ যার জন্য আমি নিজের বাবা মাকে ছেড়ে এসেছিলাম, যার জন্য আমি পৃথিবীর সঙ্গে যুদ্ধ করেছি। মেঘের সঙ্গে মিনি বেগম, মিহি এবং পাভেলও আমাকে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। সেদিন আমার অপমান চরম সীমায় পৌঁছে গিয়েছিল, কিন্তু তবুও চুপ ছিলাম, কারণ আমার কিছু করার ছিল না। আমার নিজের কোনো টাকা নেই, নিজের কোনো ঘর নেই, নিজের কোনো আশ্রয় নেই। এমনকি যে মানুষটিকে আমি নিজের বলে বিশ্বাস করেছিলাম, সেই মানুষটি এখন আমার পাশে নেই। আর সেদিনের পর থেকে শুরু হলো আমার উপর একের পর এক অপমান। একজন মানুষকে কতভাবে ছোট করা যায়, কতভাবে তার আত্মসম্মান ভেঙে দেওয়া যায়, কতভাবে তাকে মনে করিয়ে দেওয়া যায় সে অন্যের উপর নির্ভরশীল। এবং মেঘ ও তার পরিবার যেন প্রতিদিন নতুন নতুন উপায় আবিষ্কার করতে লাগলো। এদিকে আহমেদ শাহজাদের সঙ্গে মেঘের ঘনিষ্ঠতা আরও বেড়ে গেল। একদিন আমি আর নিজেকে সামলাতে না পেরে সরাসরি মেঘকে বাধা দিলাম। মেঘ তখন ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে বলল, প্রয়োজনে তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার জীবনের স্বাধীনতা ছাড়বো না। কথাটা বলেই সে আরও নির্মমভাবে বলল, তুই আমাকে ডিভোর্স দিলে আমি 1-2 মাসের মধ্যেই তোর চেয়ে ভালো, তোর চেয়ে হ্যান্ডসাম, তোর চেয়ে সেটেল কাউকে বিয়ে করতে পারবো। আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ সেদিন আমি বুঝে গেলাম আমি মেঘকে যেভাবে ভালোবাসি, মেঘ আমাকে সেভাবে ভালোবাসে না। আমার ভালোবাসা ছিল সমুদ্র, আর মেঘের কাছে আমি হয়তো কেবল একটি প্রয়োজন। তবু আমি হাল ছাড়িনি। বারবার মেঘকে বোঝানোর চেষ্টা করেছি, বারবার বলেছি, মেঘ আমি চেষ্টা করছি, আমি একদিন ভালো একটা চাকরি পাবো, তুমি শুধু আমার পাশে থেকো। কিন্তু প্রতিবারই আমার কথায় মেঘ আরও বিরক্ত হয়েছে, আর এভাবেই দিন গড়িয়ে মাস চলে যায়। তারপর একদিন এসে উপস্থিত হলো মেঘের জন্মদিন। শিকদার বাড়ি সেদিন আলো মানুষ আর আনন্দে ভরে উঠেছিল, কিন্তু সে আনন্দের আড়ালে লুকিয়েছিল এমন এক ষড়যন্ত্র যা আমার জীবনকে চিরতরের জন্য বদলে দিতে যাচ্ছিল। আহমেদ শাহজাদ, মেঘ এবং তার পরিবারের সবাই মিলে আগে একটা পরিকল্পনা করেছিল। একটা হীরার আংটি কেনা হয়েছিল, তারপর সে আংটিটি গোপনে আমার কোটের পকেটে রেখে দেওয়া হয়েছিল। আমি কিছুই জানতাম না। আমি জানতাম না সেদিনের সেই জন্মদিনের অনুষ্ঠান আসলে কোনো আনন্দের অনুষ্ঠান নয়, আমার জন্য সাজানো হয়েছে এক নির্মম অপমানের মঞ্চ। তারপর পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছিল সেই চিৎকার, হীরার আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর সন্দেহ, তারপর চুরির অপবাদ, তারপর সবার সামনে থাপ্পড়, অপমান, লাঞ্ছনা, জুতোর মালা, শরীর থেকে পোশাক খুলে নেওয়া, আর শেষ পর্যন্ত শিকদার বাড়ির দরজা থেকে
অপমানিত করে বের করে দেওয়া। যে দৃশ্যের সাক্ষী সবাই ইতিমধ্যে হয়েছে, কিন্তু তখনও কেউ জানতো না এত অপমানের পেছনে লুকিয়ে ছিল আর এক বড় সত্য। আর সেই সত্যর দিকে এগিয়ে যাচ্ছিল আমার জীবন। একটানা এতক্ষণ নিজের জীবনের সমস্ত কথা বলে আমি হঠাৎ চুপ হয়ে গেলাম। থানার ঘরের বাতাসটাও যেন মুহূর্তের জন্য ভারী হয়ে উঠল। মাথা নিচু, চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ছে মেঝের দিকে। কিছুক্ষণ নীরবতার পর কনস্টেবল রহিম চাচা ধীরে ধীরে বলল, বাপ কখনো বাপকেও ছাড়ে না আদ্র। তুই তোর বাবা মায়ের সঙ্গে যা করেছিস তার সামনে আজ তোর সঙ্গে যা হয়েছে এগুলো কিছুই না। আমি কোনো উত্তর দিলাম না, কারণ কথাগুলো আমার হৃদয়ের এমন এক জায়গায় গিয়ে আঘাত করছিল যেখানে আমি নিজেও একদিন তাকাতে সাহস পাইনি। ঠিক তখন এসআই মাসুদ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। পকেটে হাত রেখে তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, তুই তোর মা বাবার সঙ্গে যা করেছিস তার সামনে আজকের এই অপমান কিছুই না। আমি ধীরে ধীরে মাথা তুললাম। এসআই মাসুদ বললেন, আর যে মেয়েটার জন্য তুই আজ মরতে যাচ্ছিলি সে ভালো মেয়ে নয়। সে তোর চেয়ে ভালো কাউকে পেয়েছে তাই তোকে ছেড়ে দিয়েছে। কাল যদি তোর চেয়েও ভালো কাউকে পেয়ে যায় তাকেও ছেড়ে দিবে। কথাগুলো শুনে আমার বুকের ভিতর জমে থাকা বাঁধ ভেঙে গেল। আর কোনো শব্দ না করেই অঝরে কাঁদতে লাগলাম। এসআই মাসুদ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর আরও কঠিন অথচ অদ্ভুত এক দৃঢ়তার সঙ্গে বললেন, তোমাদের মতো ছেলেদের এমনভাবে মরে যাওয়া উচিত নয়। কারণ যে ছেলে নিজের কাছে হেরে যায় সে কোনোদিন সমাজের কাছে যেতে পারে না। কথাগুলোই যেন থানা নীরব দেয়ালে প্রতিধ্বনিত হলো। এসআই মাসুদ ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলেন। তুই কার জন্য মরতে যাচ্ছিস? এমন একটা মেয়ের জন্য যে কোনোদিন সত্যিকারের অর্থে তোর ছিলই না। আমার চোখে আবারও পানি জমলো। এসআই মাসুদ আবার বলল, তুই যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকিস, যদি তোর ভেতরে সামান্য পরিমাণ আত্মসম্মানও বেঁচে থাকে, তাহলে ঘুরে দাঁড়া, প্রতিষ্ঠিত হয়ে একদিন তাকে দেখিয়ে দে। এসআই মাসুদের কণ্ঠ আরও দৃঢ় হয়ে উঠল। তার চোখে চোখ রেখে বলিস, মানুষ কখনো অকর্মণ্য হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে অকর্মণ্য বানায়, সময় তাকে অকর্মণ্য বানায়। আমার বুক ধীরে ধীরে ওঠানামা করছিল। এসআই মাসুদ বললেন, সেদিন সময় ছিল ওই মেয়েটার হাতে, তাই সে তোকে অপমান করেছে, তোকে ছেড়ে দিয়েছে, তোকে ভেঙে দিয়েছে। কিন্তু তুই তার যোগ্যতা দিয়ে একদিন সময়টাকে নিজের হাতে নিয়ে আয়। তিনি আমার চোখের দিকে সরাসরি তাকালেন। তারপর দেখিয়ে দিস তুই কেউ হতে পারিস। কথাগুলো আমার ভেতরে যেন নিভে যাওয়া আগুনের উপর কেউ হঠাৎ আগুনের ফুলকি ছুড়ে দিল। আমার শরীরের সমস্ত লোম কাটার মতো দাঁড়িয়ে গেল। রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। এতক্ষণ যে মানুষটি মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করতে যাচ্ছিল, তার বুকের ভিতর হঠাৎ আবার বেঁচে থাকার এক অদ্ভুত আকাঙ্ক্ষা জন্ম নিল। আমি কাঁপা হাতে চোখের পানি মুছে ফেললাম। ধীরে ধীরে মাথা উঁচু করলাম। আমার কণ্ঠ ভাঙা ছিল, কিন্তু সে ভাঙা কণ্ঠের মধ্যে জন্ম নিচ্ছিল এক নতুন দৃঢ়তা। ঠিক বলেছেন স্যার, আসলেই আমি কার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিলাম? যে মেয়েটা কোনোদিন সত্যিকার অর্থে আমার ছিলই না, তার জন্য। আজ থেকে আমি নিজের জন্য বাঁচব, আমার বাবা মার জন্য বাঁচব, আর একদিন প্রতিষ্ঠিত হয়ে সেই মেয়েকে দেখিয়ে দেব সে যাকে অকর্মণ্য ভেবেছিল সে আসলে কি হতে পারে। এসআই মাসুদ আমার দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়লেন। তারপর বললেন, মনে রাখিস আদ্রিয়ান, চলার পথে অনেক ঝড় আসবে, অনেক তুফান আসবে, কিন্তু হার মানবি না। তিনি কিছুক্ষণ থামলেন। মনে রাখিস, দিনের আলোকে যেমন রাতের অন্ধকার গ্রাস করে নেয়, তেমনি রাতের অন্ধকারের চিবুক চিরেই একদিন দিনের আলো ফিরে আসে। আমি নিঃশব্দে শুনছিলাম। আজ তোর খারাপ দিন যাচ্ছে, কিন্তু এই খারাপ দিন চিরকাল থাকবে না। আল্লাহর ওপর ভরসা রাখ, আজ না হোক কাল তোর সুদিন আসবেই। এদিকে কনস্টেবল রহিম চাচা ইতিমধ্যে বাবাকে ফোন করে সব বিষয় জানিয়ে দিয়েছেন। ফোনের ওপাশে কথাগুলো শুনে একজন বাবা আর কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারেন। কিছুক্ষণ পর থানার দরজা দিয়ে হুমড়ি খেয়ে ঢুকলেন বাবা আর মা। তাদের চোখে আতঙ্ক, মুখে অসহায়ত্ব, আর বুকের মধ্যে একটাই ভয়, তাদের একমাত্র ছেলেটা যদি সত্যি তাদের ছেড়ে চলে যেত। আমার এই অবস্থা দেখে মা নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে হামা করে কেঁদে উঠলেন। বুক চাপড়াতে চাপড়াতে বললেন, বাপরে, তুই যদি নিজেকে এভাবে শেষ করে দিতি তাহলে আমরা কাকে নিয়ে বাঁচতাম? তুই তো আমাদের শেষ সম্বল। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো রে? মায়ের কণ্ঠ ক্রমশ ভেঙে যাচ্ছিল। তুই বুঝিস না কেন? তুই ছাড়া আমাদের আর কেউ নেই। মায়ের কথাগুলো আমার বুকের ভিতর ছুরি হয়ে ঢুকছিল। আমার মনে পড়ে গেল আর সেই মানুষগুলোকে আমি একদিন চিঠি লিখে বলে এসেছিলাম
আমাকে খুঁজো না। বাবা নিজেকে ধরে রাখতে পারলেন না, আমার সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বললেন, আদ্রিয়ান, তুই ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই রে। আমাদের আর কেউ নেই। তোর কিছু হয়ে গেলে আমরা একেবারে এতিম হয়ে যাব। তার কণ্ঠে বছরের পর বছর জমে থাকা ভালোবাসা আর অসহায়ত্ব একসাথে বেরিয়ে এলো। কেন করলি এমন কাজ বাবা? একবারও কি আমাদের কথা মনে পড়লো না? এই কথাটুকু আমার বুকের শেষ ভাতটুকু ভেঙে দিল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার সমস্ত অহংকার, সমস্ত জেদ, সমস্ত আত্মপ্রবঞ্চনা মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। আমি হঠাৎই বাবা মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়লাম। দুজনের পা শক্ত করে আঁকড়ে ধরে বুক ছেড়ে হু হু করে কাঁদতে লাগলাম। শেষবারের মতো একবার আমাকে ক্ষমা করে দাও বাবা মা। বাবা আর মা একে অপরের দিকে তাকালেন, তারপর দুজনে আমাকে মাটি থেকে তুলে নিলেন। পরম মমতায় আমাকে বুকের মধ্যে চেপে ধরলেন। মা কাঁদতে কাঁদতে বললেন, এই মাই তো তাকে নিজের মুখের খাবার তুলে দিয়েছে। এই বাবা মাই তো নিজের প্রয়োজন ভুলে তার পড়াশুনোর টাকা জোগাড় করেছে। আমাদের সঙ্গে তুই কিছু করিসনি বাবা, আমরা কিছু দেখিনি, কিছু হয়নি। বাবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আমরা আবারও আগের মতো হয়ে যাব। তুই আবার আমাদের বুকে ফিরেছিস, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। বহুদিন পর আমি আবার সেই বুকের গন্ধ পেলাম, সেই পরিচিত উষ্ণতা, যে উষ্ণতা থেকে আমি নিজে একদিন দূরে সরে গিয়েছিলাম। আজ বুঝতে পারলাম, পৃথিবীর সমস্ত ভালোবাসা হারিয়ে গেল, মা বাবার বুকের দরজা কখনো বন্ধ হয় না। সন্তান যতই দূরে চলে যাক, যতই বড় ভুল করুক, ফিরে আসার জন্য সেই বুকের মধ্যে এক টুকরো জায়গা সবসময় থেকে যায়। সেদিন আমাকে নিয়ে আমার বাবা মা বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরতেই মা আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে দিলেন, যেন সেই দুধের সাদা জলেই আমার জীবনের সমস্ত দুঃখ, অপমান আর কালো স্মৃতিগুলো ধুয়ে ফেলতে চাইছিলেন তিনি। বাবা আমাকে বুকের কাছে টেনে নিয়ে বারবার বলেছিলেন, সব কিছু ভুলে যা বাবা, নতুন করে শুরু কর, যা হয়েছে তা হয়ে গেছে। আমি চেয়েছিলাম নতুন করে শুরু করতে, আমি সত্যিই চেয়েছিলাম, কিন্তু মানুষ চাইলেই কি অতীতকে পেছনে ফেলে আসতে পারে? আমার চারপাশের মানুষগুলো যেন আমাকে নতুন করে বাঁচতে দিতে রাজিই ছিল না। পাড়া প্রতিবেশীরা যখন আমাকে দেখত, ফিসফাস করে কথা বলতো, কেউ আড়ালে, কেউ প্রকাশ্যে, কেউ করুণার চোখে, আবার কেউ ঘৃণার চোখে। সিসি কি কুলাঙ্গার ছেলে, যে বাবা মা নিজেরা না খেয়ে ছেলেকে পড়াশোনা করালো, সে বাবা মাকে একটা দুদিনের মেয়ের জন্য ছুঁড়ে ফেলে চলে গিয়েছিলি। এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। প্রতিটি কথা আমার কানে এসে বিঁধত, প্রতিটি শব্দের জন্য আমার পুরনো ক্ষতকে আবার ছিঁড়ে দিত। কিন্তু এবার আর নিজেকে আমি ভেঙে পড়তে দিলাম না। আমি আর আগের আদ্রিয়ান নেই, যে মানুষটা ভালোবাসার জন্য নিজের বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল, যে অপমান সহ্য করতে না পেরে পদ্মা সেতু রেলিংয়ে উঠে দাঁড়িয়েছিল, সেই মানুষটা যেন সেদিনই কোথাও মারা গিয়েছিল। এবার যে আদ্রিয়ান বেঁচে ছিল, সে ছিল ভাঙ্গা। কিন্তু ভাঙ্গা মানুষ সবসময় দুর্বল হয় না, কখনো কখনো ভেঙে যাওয়ার পরই মানুষ পাথরের মতো শক্ত হয়ে যায়। এরপর শহরের আনাচে কানাচে, অফিসের দরজায় দরজায়, বিভিন্ন কোম্পানির সামনে আমি চাকরির জন্য ঘুরতে লাগলাম। কিন্তু এদেশে চাকরি পাওয়া যেন একটা লটারি পাওয়ার মতো। যোগ্যতা থাকলেই সবসময় চাকরি মেলে না। কখনো কখনো লাগে মামা খালু, কখনো লাগে পরিচয়, কখনো লাগে টাকা। আর আমার ছিল শুধু যোগ্যতা আর এক অসহায় বাস্তবতা। একটার পর একটা ইন্টারভিউ, একটার পর একটা প্রত্যাখ্যান, দিনের শেষে খালি হাতে বাড়ি ফিরে আসা। তবু আমি মা বাবার সামনে হাসতাম, বলতাম, চাকরি হয়ে যাবে বাবা, একটু সময় লাগছে শুধু। কিন্তু আমি জানতাম সময় আমার জন্য অপেক্ষা করছে না। মা বাবার ঘরে চাল কমে আসছে, বাজারে বাকি বাড়ছে। তাই একদিন আমি এমন এক সিদ্ধান্ত নিলাম, যার কথা আমি মা বাবাকেও জানালাম না। আমি মাটি কাটার কাজ শুরু করলাম। দিনে 600 টাকা, যদিও কাজটা কঠিন, শরীর ভেঙে দেওয়ার মতো কঠিন, কিন্তু আমার কাছে সেই 600 টাকাই তখন কোনো ছোট অঙ্ক ছিল না। মনে মনে ভাবতাম, আমি এত বড় চাকরি পাইনি, কিন্তু অন্তত আজ মা বাবার মুখে একটু ভালো খাবার তো তুলে দিতে পারবো। আর সেই চিন্তায় আমাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেত। 15 থেকে 20 দিন কেটে গেল। এই কয়েকদিনের মধ্যেই আমার শরীর বদলে গেল। রোদে পড়ে আমার শরীর কালচে হয়ে গেল, হাতে শক্ত চামড়া জমে গেল, হাতের তালুতে ফোসকা পড়ল, কখনো ফোসকা ফেটে রক্ত বের হলো। তবু আমি থামলাম না। মাটি কাটতে কাটতে একদিন আমি হঠাৎ নিজের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ চুপ করে রইলাম। আমার চোখের সামনে ভেসে উঠল বাবার মুখ। সেই মানুষটি কত বছর ধরে কাজ করছে, কতবার নিজের শরীরে কষ্ট লুকিয়ে আমার কাছে টাকা পাঠিয়েছে, কতদিন নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছে। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, আমার বাবা শুধু টাকাই পাঠিয়েনি, আমার বাবা নিজের জীবনটাই আমার ভবিষ্যতের পেছনে ঢেলে দিয়েছেন। আর আমি বাবাকে একটা চিঠি লিখে চলে গিয়েছিলাম। আমি চোখ নামিয়ে নিলাম। আমার হাতের ফোসকার ব্যথার চেয়েও বুকের ভেতরের অপরাধ বোধ তখন অনেক বেশি জ্বলছিল। অন্যদিকে
আজান মির্জার বাড়িতে তখন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। আজান মির্জা দরজার কাছে দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়েছিলেন। হৃদি বহুদিন ধরে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। একদিন ভার্সিটি থেকে কান্না করতে করতে ফিরে আসার পর সে আর স্বাভাবিক হয়নি। ঘর থেকে বের হয়নি, কারোর সঙ্গে কথাও বলেনি, শুধু নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। আজান মির্জা ধীরে ধীরে বললেন, রিধি মা, তুই এভাবে আর কতদিন নিজেকে ঘরবন্দি করে রাখবি? সেদিন ভার্সিটিতে কি হয়েছে আমি জানি না, তুই কান্না করতে করতে এই ঘরে এসে ঢুকলি, তারপর থেকে আর বেরিয়ে হোস না। হৃদি বিরক্ত কণ্ঠে বলল, প্লিজ বাবা চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না, বিরক্ত লাগছে। আজান মির্জা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব নরম গলায় বললেন, তুই আমাদের একমাত্র মেয়ে, তোর কিছু হয়ে গেলে তোর মা আর আমি কি নিয়ে বাঁচব? এমনিতেই তো আমরা বেঁচে থেকেও মরে আছি। বাবার কথাগুলো হৃদির হৃদয়ে গিয়ে আঘাত করলো। তার মুখের কঠোরতা ধীরে ধীরে নরম হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আমি কি করলে তোমরা খুশি হবে বাবা? কি করলে তোমরা ভালো থাকবে? আজান মির্জার চোখে আশার আলো ফুটে উঠল। আপাতত তুই স্বাভাবিকভাবে চলাফেরা কর, তারপর আমি তোর জন্য একজন ড্রাইভার খুঁজছি, সে তোকে অফিসে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। হৃদি নীরবে শুনছিল। আজান মির্জা বললেন, তুই আমার অফিসে বসবি, কাজ শিখবি, একদিন তুই আমার ভবিষ্যৎ কোম্পানির এমডি হবি। আমার তো আর কোনো সন্তান নেই। বাবার কথাগুলো শুনে হৃদি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে বাবা, তুমি ড্রাইভার খুঁজে নাও, আমি অফিসে যাব, স্বাভাবিকভাবে চলাফেরা করব। আজান মির্জার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু হৃদি সঙ্গে সঙ্গে বলল, শুধু তোমাদের খুশির জন্য। আজান মির্জার মুখের হাসিটা কিছুটা থেমে গেল। হৃদি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তবে আমাকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করবে না, কারণটা তোমরা ভালো করেই জানো। আজান মির্জা আপাতত মেয়ের এই কথাটুকুতেই খুশি হলেন। পরের কথা পরে দেখা যাবে। অন্যদিকে কনস্টেবল রহিম চাচা আমাকে ডেকে পাঠান। আমার হাতে একটা ঠিকানা দিয়ে বলল, এই ঠিকানাটা আজান মির্জার বাড়ির। তার মেয়ের জন্য একজন ড্রাইভার দরকার। তুই তো গাড়ি চালাতে জানিস, আজই গিয়ে দেখা কর। আমি ঠিকানাটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর কোনো প্রশ্ন না করে সেখানে চলে গেলাম। আজান মির্জার বাড়ির সবাই তখন বসার ঘরেই ছিল। আমি ভেতরে ঢুকতেই হৃদির মা নীরা মির্জা আমার দিকে তাকিয়ে বললেন, ও তোমাকে তাহলে আমার মেয়ের ড্রাইভারের চাকরির জন্য ডাকা হয়েছে। তোমার নাম কি বাবা? মহিলার কণ্ঠে কোনো অহংকার ছিল না, সেই স্বাভাবিক মায়াময় আচরণে আমার ভালোই লাগলো। আমি বিনয়ের সঙ্গে বললাম, জি আন্টি, আমার নাম আদ্রিয়ান রহমান আদ্র, আর হ্যাঁ, আমি ড্রাইভারের চাকরির জন্য এসেছি। নীরা মির্জা ঘুরে চিৎকার করে বললেন, হুদির বাবা, আদ্রিয়ান নামে একটা ছেলে এসেছে, ড্রাইভারের চাকরির জন্য এসেছে, তুমি নিচে আসো। উপরের ঘরে বসে রিদি তার গল্পের বই পড়ছিল, কিন্তু মায়ের কণ্ঠে একটি নাম শুনেই তার হাতের বইটি থেমে গেল। আদ্রিয়ান? শুধু একটি নামই যেন তার বুকের ভিতর বজ্রপাতের মতো আঘাত করলো। তার শরীরে সমস্ত লোম কাটার মতো দাঁড়িয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। হৃদস্পন্দন যেন হঠাৎই ভেতরে ছুটতে শুরু করলো। হৃদি ধীরে ধীরে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু তার পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে। এক পা সামনে বাড়ানোর শক্তিটুকু যেন তার শরীরে নেই। তার ঠোঁট কাঁপতে লাগলো। চোখের সামনে ভেসে উঠল সেই মুখ, সেই চোখ, সেই কণ্ঠ, সেই মানুষটি। হৃদি মনে মনে শুধু একটা কথাই বলল, এটা কি আমার সে আদ্রিয়ান নাকি অন্য কেউ? আমি তখন বসার ঘরে সোফায় বসেছিলাম। আমার পরনে সাধারণ পোশাক, চেহারায় ক্লান্তির ছাপ, হাতের তালুতে কঠিন পরিশ্রমের দাগ, কিন্তু চোখের গভীরে ছিল এমন এক শূন্যতা, যেন জীবনের অনেক কিছু হারিয়ে ফেলার পরও আমি কোনোভাবে নিজেকে টেনে নিয়ে চলছি। ঠিক তখনই আজান মির্জা সিঁড়িতে নিচে নেমে এলেন। তাকে দেখা মাত্রই আমি অভ্যাসবশত উঠে দাঁড়ালাম। আজান মির্জা হাত তুলে বললেন, আরে বসো বসো, দাঁড়াতে হবে না, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি আবারও ধীরে ধীরে সোফায় বসে পড়লাম। ঠিক সেই মুহূর্তে উপরের সিঁড়ি থেকে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো হৃদি, আর তারপরই তার চোখ পড়লো সোফায় বসে থাকা মানুষটির উপর। মুহূর্তে হৃদির পা থেমে গেল। তার বুকের ভিতর কেউ যেন আচমকা বজ্রাঘাত করলো। শরীরের প্রতিটি লোম কাটার মতো দাঁড়িয়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে এলো। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। তার ঠোঁট কাঁপতে লাগলো। মনের ভিতর শুধু একটা কথাই প্রতিধ্বনিত হতে লাগলো, এ তো আমার আদ্র, হ্যাঁ এটাই তো আমার আদ্র। যে মানুষটির কথা সে এতদিন নিজের বুকের ভিতরে লুকিয়ে রেখেছিল, যে মানুষটির স্মৃতি থেকে পালিয়ে বেরিয়েও সে পালাতে পারেনি, যে মানুষটির জন্য নিজেকে অপমানিত হতে হয়েছিল, আর সেই মানুষটি তার বাড়িতে বসে আছে,
তার ড্রাইভার হওয়ার জন্য। হৃদির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ঠিক তখনই সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, বাবা, তুমি ওর সঙ্গে কোনো কথা বলবে না। যেহেতু ড্রাইভার আমার জন্য নেওয়া হবে, আমি ওর সঙ্গে কথা বলবো। হৃদির কণ্ঠ শুনে আজান মির্জা এবং আমি দুজনে একসঙ্গে উপরের দিকে তাকালাম। আজান মির্জা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তার মেয়ে হৃদি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি শুধু এক পলক তাকিয়ে রইলাম। আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে যেন আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। চোখের নিচে হালকা কালো ছাপ, মুখে অদ্ভুত এক বিষণ্ণতা, তবুও সেই মুখে এমন এক সৌন্দর্য যা কোনো শব্দে প্রকাশ করার মতো নয়। আমার মনে হলো সিঁড়ি বেয়ে নিচে নামছে সে কোনো মানুষ নয়, কোনো এক ক্লান্ত বিষণ্ণ পরী যেন ধীরে ধীরে পৃথিবীতে নেমে আসছে। কিন্তু আমি তাকে চিনতে পারলাম না, আমি জানতামও না এই মেয়েটির চোখের অশ্রুর সঙ্গে আমার অতীতের কতটা সম্পর্ক জড়িয়ে আছে। আজান মির্জা মেয়ের মুখের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন হৃদি কোনোভাবেই চাইছে না তিনি এখানে থাকুক। তার মেয়েকে আর কোনো ধরনের চাপ দিতে চান না তিনি, তাই কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে সেখান থেকে সরে গেলেন। আজান মির্জা চলে যাওয়ার পর হৃদি ধীরে ধীরে আমার সামনে এসে বসলো। তার চোখে তখন অদৃশ্য এক ঝড়, কিন্তু মুখে সে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলো। তারপর বলল, তোমার বায়োডাটাটা দেখি। গাড়ি চালানোর অভিজ্ঞতা কেমন? আমি শান্তভাবে সমস্ত অভিজ্ঞতার কথা বলতে শুরু করলাম। হৃদি চুপচাপ শুনছিল, তার চোখ বারবার চলে যাচ্ছিল আমার মুখের দিকে। এই মুখটা তো সে চিনত। সবকিছু শোনার পর হৃদি হঠাৎ মুখ স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুমি তো মেঘকে বিয়ে করেছো, তাই না? মেঘের নামটা শুনতেই আমার মুখ বদলে গেল। আমার চোখ লাল হয়ে উঠল, শরীরের ভেতর রাগের উত্তাপ ছড়িয়ে পড়ল। মনে হলো কেউ যেন আমার বহুদিনের শুকিয়ে যাওয়া ক্ষতটাকে আবারও নখ দিয়ে আশ্রয় দিয়েছে। কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন জেগে উঠল, এই মেয়ে মেঘের কথা জানে কিভাবে? আপনি আমার আর মেঘের বিষয়ে কিভাবে জানেন? আমরা কি একে অপরকে চিনি? হৃদির ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সে বলল, অবশ্যই আমরা একে অপরকে চিনি। আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করেছি। একই সময়ে তোমাকে চিনবো না কেন? আমি চুপ করে রইলাম। হৃদি ধীরে ধীরে বলল, আর তোমার একটা জিনিস এখনো আমার কাছে রয়ে গেছে। কথাটা শুনে আমার বুকের ভেতর কেঁপে উঠল, কপালে ঘাম জমতে শুরু করলো, শরীরের ভেতর অদ্ভুত এক অস্বস্তি ছড়িয়ে পড়ল। আমার কিছু আছে আপনার কাছে? সেটা আবার কি? হৃদি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হাসলো। যেটা আমার কাছে আছে সেটা দেখা যায় না। আমি স্থির হয়ে গেলাম। হৃদি ধীরে ধীরে বলল, কিন্তু অনুভব করা যায়। তারপর তার চোখের গভীরে জমে থাকা অদৃশ্য কষ্ট যেন মুহূর্তের জন্য ঝলকে উঠল। আর সেই অনুভূতিটা খুব অসম্মানের। আমি আর কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে হৃদি কথার মোড় ঘুরিয়ে দিল। আপনার কি এই চাকরিটা সত্যিই দরকার? আমি কিছুক্ষণ নীরব রইলাম, তারপর বললাম, হ্যাঁ, অবশ্যই দরকার। আমার কণ্ঠে কোনো অহংকার ছিল না, ছিল শুধু বাস্তবতার কঠিন স্বীকারোক্তি। আমার চাকরিটা খুব দরকার। আমি আমার পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। আপনার যদি আমাকে পছন্দ হয় তাহলে বলুন, আমি সব কিছু করতে রাজি আছি। আমার শেষ কথাগুলো শুনে হৃদির বুকের ভেতরটা আবারও মোচড় দিয়ে উঠল। হৃদির মুখে কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল আমার দিকে। তার বুকের গভীরে বহুদিন ধরে চাপা পড়ে থাকা একটা প্রশ্ন আবারও জেগে উঠল। যে মানুষটিকে সে একদিন হারিয়ে ফেলেছিল, সে কি সত্যি আজ আবার তার জীবনে ফিরে এসেছে? হৃদি কিছুক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের গভীরে তখন একসঙ্গে মিশেছিল বহু বছরের চাপা কষ্ট, অপমান আর অদৃশ্য এক প্রতিশোধের আগুন। তারপর সে ধীরে ধীরে বলল, আমার এমন একজন মানুষ দরকার যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমার সঙ্গে থাকবে, গাড়ি চালাবে, পাশাপাশি আমার প্রয়োজনীয় সব কাজও করবে। আমি চুপ করে শুনছিলাম। হৃদি আবার বলল, বেতন নিয়ে কোনো সমস্যা নেই। সাধারণ একজন ড্রাইভারের বেতন যেখানে 15-20 হাজার টাকা, সেখানে আমি তোমাকে 30,000 টাকা দেব। তবে সত্য একটাই, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। আমার গাড়ি চালানোর পাশাপাশি আমি যে কাজগুলো করতে বলবো সেগুলোও করতে হবে। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলাম। আমি কিছুক্ষণ নীরব হয়ে রইলাম। 30,000 টাকা? শব্দ দুটো আমার মাথার ভেতর বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আমার চোখের সামনে ভেসে উঠল বাবা মার মুখ, বাবার ক্লান্ত মুখ, মায়ের শুকিয়ে যাওয়া হাত, ঘরের অভাব, বাজারে বাকি, আর সেই অসহায় মানুষ দুজন যারা নিজেরা না খেয়ে আমাকে মানুষ করেছিল। আমি মনে মনে হিসাব করতে লাগলাম, 30,000 টাকা, এই টাকা দিয়ে তো মা বাবাকে নিয়ে অনেক ভালোভাবে চলতে পারবো। ধীরে ধীরে বাবার ধার দেনা শোধ করতে পারবো। মা বাবার মুখে অন্তত দুবেলা ভালো খাবার তুলে দিতে পারবো। এই চিন্তাগুলো আমার সমস্ত দ্বিধা মুহূর্তের মধ্যে মুছে দিল। আমি আর এক মুহূর্ত ভাবলাম না ড্রাইভিং ছাড়া আর কি কি করতে হবে বলুন। আমি সব কিছু করতে রাজি, শুধু আমার এই চাকরিটা দরকার। হৃদি স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল আমি এখন বিষয়ে অসহায়, আর একজন অসহায় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার প্রয়োজন।
হৃদি ধীরে ধীরে বলল, আপনি আমার ড্রাইভার হিসাবে কাজ করবেন, পাশাপাশি আমি যে কাজ করতে বলবো সেটাও করতে হবে। কোনো কাজ না করা যাবে না। আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। আমি চুপ করে শুনছিলাম। হৃদয় আরও বলল, আর আপনার সঙ্গে আমার 3 বছরের চুক্তি হবে। 3 বছর পূর্ণ হওয়ার আগে এই চাকরি ছাড়া যাবে না। আমি কয়েক মুহূর্ত নীরব থাকলাম। আমার সামনে তখন একদিকে ছিল আত্মসম্মান, অন্যদিকে আমার মা বাবার জীবন। আমি চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নিলাম। আমি রাজি। হৃদির চোখে তখন এক অদ্ভুত ঝিলিক ফুটে উঠল। একসময় যে মানুষটি তাকে সবার সমান অপমান করেছিল, আর সেই মানুষটি তার সামনে দাঁড়িয়ে আছে, নিজের অসহায়তার কাছে মাথা নত করছে। হৃদি বুঝতে পারছিল আমি এমন এক অবস্থায় আছি যেখানে আমার সামনে সুযোগ রাখা হলে আমি প্রত্যাখ্যান করতে পারবো না। আর সেই সুযোগের আড়ালেই হৃদি যেন ধীরে ধীরে আমাকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে ফেলছিল। কিন্তু আমি তখন এসব কিছু বুঝতে পারছিলাম না। আমি শুধু আমার মা বাবার মুখ দেখতে পাচ্ছিলাম। 1 ঘন্টার মধ্যে হৃদি ড্রয়ার থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র বের করে আনলো, চুক্তিপত্র তৈরি করলো। আমি একে একে সব কাগজে স্বাক্ষর করলাম। 3 বছরের চুক্তি। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ। হৃদির ড্রাইভার, হৃদির ব্যক্তিগত কাজের দায়িত্ব, সব কিছুর নিচে নিজের স্বাক্ষর রেখে দিলাম আমি। তারপর উঠে দাঁড়ালাম। বাড়ি থেকে বেরোয়ার জন্য দরজা দিকে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে হৃদির কণ্ঠ ভেসে এলো, মিস্টার আদ্রিয়ান। আমার পা থেমে গেল। হৃদি ধীরে ধীরে বলল, তোমার যে জিনিসটা তোমার কাছে আছে সেটা হচ্ছে। কথাটা শেষ করার আগে আমার বুকের ভিতর ধুক করে উঠল। আমি ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম। মুখে স্পষ্ট আতঙ্ক, শরীরের ভিতর অজানা কাঁপুনি ছড়িয়ে পড়েছে। হৃদির দিকে তাকিয়ে মৃদু হাসলাম। মনে আছে আদ্রিয়ান, সেদিন আমাদের ভার্সিটিতে বিদায় অনুষ্ঠান চলছিল। আমার বুকের ভিতর হঠাৎ যেন বহু বছরের পুরাতন একটা দরজা খুলে গেল। হৃদি বলল, সেদিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম, আর তুমি তার প্রতিদান হিসাবে আমাকে থাপ্পড় দিয়েছিলে। হৃদির ঠোঁটের হাসি মিলে গেল। তার চোখে জমে উঠল গভীর অন্ধকার। সেই অপমানের যন্ত্রণা আজও আমার বুকের মধ্যে দাউ দাউ করে চলছে। আমি কোনো কথা বললাম না। হৃদয় আর কিছু না বলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আমি দাঁড়িয়ে রইলাম একই জায়গায়। আমার চোখের সামনে যেন অতীতের সেই দৃশ্যটা আবারও জীবন্ত হয়ে উঠল। একজন বোরখা পরা পর্দাশীল মেয়ে, হাতে ফুল, চোখে ভালোবাসা। তারপর আমার হাতে সেই থাপ্পড়। আমি ধীরে ধীরে ফিসফিস করে বললাম, এটাই তো সেই মেয়ে যে বোরখা পরে পর্দা করত, যে আমাকে প্রপোজ করেছিল। আর মেঘের বিরুদ্ধে কথা বলায় আমি তাকে থাপ্পড় মেরেছিলাম। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ভারী পায়ে বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু আমি জানতাম না আমার পেছনে দাঁড়িয়ে হৃদি তখন আমাকে দেখছে। তার চোখে আর কোনো অশ্রু নেই, সেখানে শুধু জমে আছে বহুদিনের অপমানের আগুন। হৃদি মনে মনে বলল, মিস্টার আদ্রিয়ান, তুমি আমাকে অপমান করেছিলে, আমার ভালোবাসাকে টুকরো টুকরো করে দিয়েছিলে। তার চোখে ধীরে ধীরে কঠোরতা নেমে এলো। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, সেটা আমাকে যতটা কষ্ট দেয়নি তার চেয়েও বেশি কষ্ট দিয়েছিল এই কারণে যে তুমি আমাকে মেঘের জন্য থাপ্পড় মেরেছিলে। হৃদির ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। তার চোখের গভীরে প্রতিশোধের আগুন আরও জ্বলে উঠল। এবার সেই অপমানের প্রতিশোধ আমি নেব। তোমার জীবনটা আমি নরকে পরিণত করবো আদ্রিয়ান। তুমি যে অপমানের আগুনে আমাকে পুড়িয়েছিলে, এবার সেই আগুনের তাপ তুমি নিজেই অনুভব করবে। হৃদি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তার মুখে আছে অদ্ভুত এক প্রশান্তি। যে মুখটা এতদিন বিষণ্ণতায় মলিন হয়ে থাকতো, যে চোখ দুটোতে সবসময় জমে থাকতো চাপা কষ্ট আর অপমানের ছায়া, আর সেই চোখে যেন অদ্ভুত এক আলো জ্বলছিল। সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা আজান মির্জা মেয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। তারপর মৃদু এসে জিজ্ঞাসা করলেন, কি রে মা, আজ তোকে দেখে মনে হচ্ছে তোর চোখ মুখ একেবারে ফ্রেশ লাগছে। অনেক দিন পর তোকে এমন দেখছি। হৃদি থেমে গেল। তার বাবার দিকে তাকিয়ে মৃদু হাসলো। সেই হাসির আড়ালে কি লুকিয়ে আছে তা একজন বাবা হয়ে আজান মির্জা বুঝতে পারলেন না। হৃদি ধীরে ধীরে বলল, হ্যাঁ বাবা, এতদিন আমি যে আগুনে পড়েছিলাম, যার জন্য আমার মনের ভেতর সে আগুন জ্বলছিল, আগামীকাল থেকে সেই আগুনের সেই মানুষটাকে পুড়াবো। তাই আজ আমার ভেতরটা অনেক শান্ত লাগছে। কথাগুলো বলার সময় তার চোখে অদ্ভুত এক দীপ্তি ফুটে উঠল। আজান মির্জা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের কথার অর্থ তিনি বুঝতে পারলেন না। কাকে পোড়ানোর কথা বলছে হৃদি, কোন আগুনের কথা বলছে, কেন এতদিন সে আগুনে পুড়ছিল, কিছুই বুঝতে পারলেন না তিনি। তবে এতটুকু বুঝলেন, তার মেয়েটা যেন আবার একটু একটু করে আগের মতো হয়ে উঠছে। তার মুখে আবার হাসি ফিরছে, চোখে আবার প্রাণের ঝিলিক দেখা যাচ্ছে। আরেকজন বাবা হিসেবে এতটুকুই যেন তার কাছে সবচেয়ে বড় শান্তি। হৃদি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, বাবা, আমি এখনই অফিসে জয়েন করব না। আজান মির্জা অবাক হয়ে তাকালেন। কেন? হৃদু মৃদু হেসেই বলল,
আগে 1 মাস পুরো শহরটা ঘুরবো, তারপর অফিসে জয়েন করব। এই বলে আর কোনো কথা না বাড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আজান মির্জা সিঁড়ির কাছে দাঁড়িয়ে রইলেন। মেয়ের বলা কথাগুলো যেন তার মাথার উপর দিয়ে চলে গেল। কিছুই বুঝতে পারলেন না, তবুও তার ঠোঁটে হাসি ফুটে উঠল, কারণ দীর্ঘদিন পর তার মেয়ের মুখে আবার জীবনের ছায়া দেখা দিয়েছে। আর এই মুহূর্তে একজন বাবার কাছে এসছে বড় আনন্দ আর কি হতে পারে। আজান মির্জা ধীরে ধীরে নিচে নেমে এলেন। নিচে এসে দেখলেন আমি তখনও দাঁড়িয়ে। মনে হলো অনেকক্ষণ ধরে আমি কিছু বলার অপেক্ষা করছি। আজান মির্জা আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলার আছে? দরকার হলে বলো। স্যার, আমি কিছুক্ষণ আগে আবার ফিরে এসেছি। আসলে অনেক দিন বেকার ছিলাম, হাতে এখন তেমন টাকা পয়সা নেই। যদি কিছু টাকা অগ্রিম দিতেন তাহলে আমার খুব উপকার হতো। কথাটা শুনে আজান মির্জা কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন দীর্ঘদিন বেকার থাকার যন্ত্রণা কী, কারণ তিনি একদিন ছাত্র ছিলেন। তিনিও একসময় বেকারত্বের দিন পার করেছেন। পকেটে টাকা না থাকায় অপমান, প্রয়োজনের সময় কারো কাছে হাত পাতার কষ্ট, এসব তার অজানা নয়। তাই তিনি এর কোনো প্রশ্ন করলেন না। পকেট থেকে 20,000 টাকা বের করে আমার হাতে দিয়ে বললেন, এই নাও, পরে মাসে মাসে তোমার বেতন থেকে কেটে নিব। আমি কিছুক্ষণ টাকার দিকে তাকিয়ে রইলাম। তারপর আমার চোখে যেন স্বস্তির ছায়া নেমে এলো। ধন্যবাদ স্যার। আমার বুকটা অনেকটা হালকা লাগছিল। হাতে টাকা পেয়ে সোজা বাজারে চলে গেলাম। দীর্ঘদিন পর নিজের জন্য নয়, মা বাবার জন্য বাজার করলাম। ঘরের জন্য চাল, ডাল, তেল, মাংস, মাছ, সবজি, যা যা দরকার মা বাবার পছন্দ সব কিছু কিনে ফেললাম। মনে হচ্ছিল আমি যেন শুধু বাজার করছি না, নিজের বাবা মায়ের মুখে বহুদিন পর হাসি ফিরিয়ে আনছি। বাজারের ব্যাগ হাতে নিয়ে যখন আমি বাড়িতে ঢুকলাম, বাবা আমার দিকে তাকিয়ে স্থির হয়ে গেলেন। তার চোখের কোণে ধীরে ধীরে জল জমে উঠল। মা আর নিজেকে সামলাতে পারলেন না, তিনি আমাকে জড়িয়ে ধরলেন। বাবা, আমি মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেললাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না, শুধু নীরবতার মধ্যে মিশে রইল দীর্ঘদিনের কষ্ট আর ফিরে পাওয়ার আনন্দ। সেদিন মা খুশিতে পোলাও কোরমা রান্না করলেন। অনেক বছর পর আমাদের ছোট্ট করে খাবারের গন্ধ ছড়িয়ে পড়ল। একসময় যে পরিবার শুকনো মরিচ আর পেঁয়াজ ভর্তা দিয়ে দিনের পর দিন কাটিয়েছে, সেই পরিবারই সেদিন একসঙ্গে বসে তৃপ্তি নিয়ে কোরমা পোলাও খেলো। বাবা বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, তার চোখে তখন একটাই প্রশ্ন, আমার ছেলে এবার ঘুরে দাঁড়াবে। পরদিন সকালেই আমি মির্জা বাড়িতে এসে পৌঁছালাম। গাড়ির চাবি বুঝে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম রিদির জন্য। কিছুক্ষণ পর রিদি নিচে নেমে এলো। তার চোখ পড়ল আমার উপর। সে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল, এই যে মিস্টার আদ্রিয়ান। আমি সোজা হয়ে দাঁড়ালাম। জি। হৃদয় হাত তুলে একপাশে রাখা জুতোগুলোর দিকে ইশারা করলো। ওখানে আমার জুতাগুলো রাখা আছে, গিয়ে নিয়ে আসো। আমি থমকে গেলাম। হৃদয় আবার বলল, আর ভালো করে মুছে আনবে। কথাটা শুনে আমার চোখ ধীরে ধীরে বড় হয়ে গেল। জুতো মুছে দিতে হবে? এক মুহূর্তের জন্য আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই কথাটা সরাসরি আমার আত্মসম্মানে এসে আঘাত করলো। আমি অবাক হয়ে হৃদির দিকে তাকিয়ে রইলাম। হ্যালো মিস্টার, সমস্যা কি? আমি চুপ করে আছি। হৃদয় এবার আরো স্পষ্ট করে বলল, আমি কি বলেছি শুনতে পাওনি? আমার জুতোগুলো নিয়ে গিয়ে ভালো করে মুছে নিয়ে আসো। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে নিলাম। মনে হলো আমি যেন নিজের আত্মসম্মানকে গেলে ফেললাম। বিষ খেয়ে যেমন মানুষ কখনো বেঁচে থাকার জন্য সেই বিষ হজম করে ফেলে, আমিও তেমনি নীরবে নিজের অপমান গেলে ফেললাম। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, জুতোগুলো হাতে তুলে নিলাম, তারপর চুপচাপ সেগুলো মুছতে শুরু করলাম। হৃদি দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক মৃদু হাসি। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল বহুদিনে জমে থাকা অপমানের প্রথম প্রতিশোধের স্বাদ। তো কি হতে পারে বন্ধুরা আমার জীবনে? একের পর এক ঝড়, একের পর এক ধাক্কা, অপমান, লাঞ্ছনা। এবারও কি চলতে থাকবে, নাকি নতুন কোনো মোড় আসবে? অবশ্যই জানতে হলে গল্পের সাথে থাকতে হবে। বাকিটার পরের পর্বে জানানো হবে। আজ এ পর্যন্তই। কেমন হচ্ছে গল্পটা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফিজ।